নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। সুধীবৃন্দ, আজ যে মানুষটিকে আপনাদের সাথে আমরা পরিচয় করিয়ে দেব, তাকে আমাদের টরন্টো অথবা অন্টারিওর অনেকেই খুব ভালো করে জানেন। কিন্তু তারপরেও আমাদের একটি দায়িত্ব থাকে একজন মানুষকে যখন পর্দায় পরিচয় করানো হয় তার সম্পর্কে কিছু বলার। তাই বলছি, সেই মানুষটি যার জন্ম 1937 সালে, সেই আমাদের প্রিয় বাংলাদেশে। তারপর তার শৈশব কাটল সেই বাংলাদেশের মাটিতে, সেই বাংলাদেশের অথবা সারা ভারতবর্ষের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বছর 1947, বাংলা বিভাগের বছর, ভারত বিভাগের বছর। সেই বছর হাজার হাজার লাখ লাখ মানুষের সাথে তাকেও দেশান্তরিত হতে হলো। তারপরে তিনি তার কৈশোর, তার যৌবন কাটালেন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, এবং বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি 2 বার MA নেয়ার পর তিনি আরো উচ্চতর ডিগ্রি PhD নিলেন। নিয়ে তিনি চাকরি করতে চলে গেলেন পশ্চিম বাংলার বাইরের এক জায়গায়। এই যে মানুষ, যেই মানুষ এই ক্যানাডায় আসার পরে তার 79 বছর বয়সে প্রথম বই প্রকাশিত হলো। আজকে তার 86 বছর বয়সে প্রকাশিত হয়েছে 4টি বই। কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি এমন এক পণ্ডিতজন যা আমার এই সামান্য জীবনে আমি তেমন একজন মানুষকে দেখিনি, দ্বিতীয় আর একজন মানুষকে দেখিনি যার স্মৃতি তাঁর মতো এত বেশি প্রথিত, এত বেশি গভীর, এত বেশি সুদৃঢ়। সেই মানুষ যাকে নিয়ে আমাদের আজকের আয়োজন, তিনি ডক্টর দিলীপ চক্রবর্তী। যার কথা বলছিলাম সে ডক্টর দিলীপ চক্রবর্তী। দিলীপ দা, আপনাকে স্বাগত জানাই, নমস্কার। তোমাকেও আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা দিলীপ দা, আপনি এই ক্যানাডায় কত সালে আসলেন যেন? 2006 সালে। আচ্ছা, তারপরে 6 সালে তখন আপনি ভারতবর্ষে মানে অবসর গ্রহণ করে ক্যানাডায় চলে আসলেন মেয়ের কাছে। তারপরে 6 থেকে আমার হিসেবে আমি দেখতে পাচ্ছি আমি এসেছি 2013 সালে। তারপরে আপনার সাথে আমার পরিচয় হলো 2014 সালে সুজিত কুসুম পালের বাসায়। সেবার দেখা হলো 14 সালের এপ্রিল মাসে বিমলের বাড়িতে সুজিতের মাধ্যমে। ও, বিমলের বাড়িতে প্রথম পরিচয় হলো। মাধ্যম সুজিত। এই যে 2006-এ আসলেন, তারপরে এই 13-14 সাল পর্যন্ত আপনার যে সময়, সেই সময়টাকে নিয়ে একটু কি আমাদের জন্য কিছু বলা যায় যে কেমন লাগতো? এই যে ভারতবর্ষ ছেড়ে আসলেন, তারপরে নতুন সমাজ, নতুন দেশ, যদি কিছু বলেন। প্রথমে 6 বছর আমার কেটেছে সুব্রতর অপেক্ষায়, কবে সুব্রত আসবে। আর আমার সম্বন্ধে বলতে পারি, আমি জন্ম ভবঘুরে। নতুন জায়গা, নতুন দেশ, নতুন সমাজ, নতুন মানুষ আমার সবচেয়ে ভালো লাগে। চিরকালই আমি দেখেছি। ফলে যখন প্রথমে ক্যানাডায় আসলাম, ক্যানাডা একটা বিশাল দেশ বলা হয়, এবং এর লোকের যে মানসিকতা সেটা বেশ বড়। সারা পৃথিবীর অনেক দেশের অনেক ভাষাভাষী ধর্মের লোক এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে, এটা আমরা শুনেছি, দেখেছিও। তাই ক্যানাডায় এসে একটা জিনিস প্রথম দেখেছি আমি, যে আমি যে বিদেশি এটা খুব বেশি আমাকে মনে হয়নি। একটা যেন মানে সহজ ভাব, আমাদের মতন সাধারণ লোক আপন করে নেওয়ার একটা ক্ষমতা, এটা আমি ক্যানাডায় দেখতে পেয়েছি। দেশটার মধ্যে এই জায়গাটা আমি একটু বলি, এই জায়গাটায় কি বেশি সুবিধা হয়েছিল এই কারণে যে
আপনি ইংরেজি জানতেন, ইংরেজি কথা বলতে পারতেন সেই কারণে? কানাডাতে ইংরেজি একটু সুবিধা হয়, তবে ইংরেজি না জানলেও মোটামুটি এখানে দেখেছি যারা এখানে প্রচুর ভারতীয় উপমহাদেশের লোকেরা আছেন যারা হিন্দি, উর্দু দুটো ভাষা মোটামুটি আমি জানি বলে আমার কখনোই এখানে নিজেকে অ্যালিয়েন বলে মনে হয়নি। দর্শকবৃন্দ, যেই কথাটি আমি এই ফাঁকে বলে রাখতে চাই সেটি হচ্ছে ডক্টর দিলীপ চক্রবর্তী, তিনি আমরা বলেছি তিনি কিন্তু ইংরেজিতে একজন পণ্ডিত জন, তিনি বাংলা ভাষার একজন মানুষ, তার মাতৃভাষাই তো বাংলা, তিনি গ্রন্থ লিখেছেন বাংলায়, আবার একই সাথে তিনি হিন্দি এবং উর্দুতে যথেষ্ট পারদর্শিতা রাখেন। আর কি রাখেন, তিনি কিন্তু সংস্কৃতও যথেষ্ট জানেন, ঠিক বলেছি? যথেষ্ট না, তবে তার বেশ সংস্কৃত জানা আছে, এবং আপনি মনে করেন যে এই অনেকগুলো ভাষায় জ্ঞান থাকার কারণে এই মানে নতুন সমাজে নতুন মানুষদের সাথে আপনার সংযোগ হতে একটু সুবিধা হয়েছে? সুবিধা হয় নিশ্চয়ই। দাদা, আপনার তো জন্ম হয়েছিল আমাদের বাংলাদেশে, সেই মানে ভারত স্বাধীনের পূর্বে ব্রিটিশ আমলের বাংলাদেশে। তো ওই জন্মের সময়কার আপনার দেশ, আপনার শৈশব কৈশোর, তাই নিয়ে যদি কিছু কথা বলেন। আমাদের আদি নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরে একটা বর্ধিষ্ণু গ্রামে। অনেকে মজা করে বলতো বিদ্যা, বদবুদ্ধি, টাকা, তিন নিয়ে ঢাকা। আমার জন্ম হয় 1936 সালের 5ই সেপ্টেম্বর ফরিদপুর জেলার মাদারীপুর, যে শহরটা আড়িয়াল খাঁ নদীর পাড়ে। সেনিয়র লোকেরা বলতো স্বামী প্রণবানন্দ, জনাব আড়িয়াল খাঁ, শ্রীরাম ঠাকুর, তিন মহানের দেশ ফরিদপুর। আমার বাল্য এবং কৈশোর কেটেছে রংপুর জেলার গাইবান্ধা শহরে, মহকুমা শহরে, যেটাকে বলা হয় বাহির দেশের সব সুর, গাইবান্ধা আর রংপুর। সেখানে আমার প্রথম শিক্ষা জীবন শুরু। আমার প্রথম বিদ্যালয় ইসলামিয়া হাই স্কুল। সেখানে যিনি আমার সবচেয়ে প্রিয় শিক্ষক ছিলেন তার নাম ছিল আমরা বলতাম কাদের মিয়া। এখন বুঝি সেই ভদ্রলোক আমার জীবনে একটা বড় প্রেরণা হিসাবে কাজ করতেন, তখন বুঝতে পারতাম না, এখন বুঝি। আমি মনে মনে বলি, কাদের স্যার ওয়াজ ফিজিক্যালি অ্যান্ড ইন্টেলেকচুয়ালি টল, হি হ্যাড ম্যালিস টুয়ার্ডস নান, চ্যারিটি টুয়ার্ডস অল। ভালোবাসা কাকে বলে আমি কাদের স্যারের কাছ থেকে শিখেছি। আবার শাসনও করতেন প্রচণ্ড রকম। দাদা, কাদের স্যারের কথা তো জানলাম, একটু এবার বলুন যে এই বাংলাদেশ থেকে যখন দেশ স্বাধীনের পরে ভারতে চলে আসা, সেই যে প্রসঙ্গ, সেই যে পরিপ্রেক্ষিত, তা নিয়ে কিছু বলুন। প্রথমটা আমার খুবই ধাক্কা লেগেছিল, কারণ পশ্চিমবঙ্গে তখন আমি আসলাম কলকাতায়, ওইরকম খোলা প্রান্তর, উন্মুক্ত পরিবেশ। কলকাতায় একেবারে বিপরীত, ছোট ছোট ঘর, কোনো মাঠ নেই, ঘাট নেই, তাকালি আকাশ, নির্মল আকাশ, বিশাল আকাশ দেখা যায় না। রবিঠাকুরের ভাষায় বলতে গেলে ইটের পরে ইট, মাঝে মানুষ কীট। আমরা যেন সেই আবদ্ধ একটা উন্মুক্ত প্রান্তর থেকে একটা বদ্ধ জায়গায় এসে পড়লাম। আপনারা কলকাতায় যে গেলেন সেটা কোন সালে? 49। কলকাতা মানুষদের একটা দেখতাম, তখন থেকে অত বুঝতাম না, একটু সেরকমভাবে যেই আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের লোকেরা মিশত, সেই আন্তরিকতা আমি কলকাতার প্রথম দিকে পাইনি। এবং একটুখানি তখন বাঙাল অর্থে একটু যেন অন্যরকমভাবে তাকানো হতো, এটা আমরা বুঝতে পারতাম, সবাই না, কেউ কেউ। তবে পরে এগুলো আর খেয়াল করিনি, সব মিশে মিশে একাকার হয়ে গেছে। এবার তাহলে আমরা শুনি যে এই যে কলকাতায় গেলেন, কি পড়াশোনা শুরু করলেন, এবং আপনার শিক্ষা জীবনটা আসলে কোন কোন প্রতিষ্ঠানের ভেতর দিয়ে গেল? স্কুলে গেলাম প্রথম আমি এন্টালি একাডেমি, একটা নাম করা স্কুল, সেখানে।
তারপরে ম্যাট্রিক পাস করার পরে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলাম, কিছুদিন তারপরে সেন্ট পলস কলেজে পড়লাম। আলটিমেটলি কলকাতা থেকে আমি ইংরেজিতে এমএ পাস করলাম, মানে সেটা কোন বিশ্ববিদ্যালয়? কলকাতা ইউনিভার্সিটি। পরে আরেকবার আমি এমএ করি, সেটা আরও পরে রাজস্থান ইউনিভার্সিটি থেকে, সেটাও ইংরেজিতে। আচ্ছা, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে আপনার ইংরেজি পড়ার ইচ্ছাটা হলো কেন? সেটা আমার পরিবেশ বলতে পারিবারিক পরিবেশে, কারণ বলছি আমার মা ছিলেন বিশ্বদেব চ্যাটার্জির ছাত্রী গানে, এবং আমার দাদু, যার কাছে আমি ছোটোকালে মানুষ হয়েছি, তিনি অল্প দিনের জন্য রবি ঠাকুরের ছাত্র ছিলেন। তিনি ভোরবেলা উঠেই শুয়ে শুয়েই সুন্দর সুন্দর গান করতেন, ফলে না বুঝেই সেই সুরগুলো আমার কানে ছোটোকাল থেকে একটা অনুরণন তুলত, এবং সেই ভাষা না বুঝেও আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। আমার মনে হতো আমি বড় হয়ে আর কিছু না করি, এই ভাষা নিয়েই থাকবো, এই নিয়েই বিদ্যাদান করব, এই নিয়ে পড়াশোনা করব। তখন ইংরেজির কথা ভাবিনি, তখন বাংলার কথাই ভাবতাম। পরে অবশ্য ইংরেজির দিকে আসলাম। তা ইংরেজিতে এমএ পাস করার পরে কি করলেন তখন? আমি প্রথমে আমরা গেলাম আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে, একটা পিএইচডি করার সুযোগ পেলাম ইংরেজিতে। সেখানে ছিলেন, আমি কাজ করলাম শেলির উপরে, ইংরেজ কবি পার্সি বিসি শেলি, এবং আমার টপিকটার নাম ছিল শেলির ভিউ অফ ইভিল। তার উপরে কাজ শুরু করলাম। তারপরে আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পরে পিএইচডি পেলাম, এবং ওখানেই ইংরেজিতে আমি অধ্যাপক হিসাবে চাকরি করতে শুরু করলাম। তারপরে কি হলো বলুন? তারপরে মানে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে যে এমএ করলেন, সেটা কি এর পরে? আচ্ছা, হ্যাঁ, এটার ব্যাপার হলো, আমার স্ত্রী শিপ্রা, ও আলিগড় থেকেই ও পলিটিক্যাল সায়েন্সে এমএ বিএড করে এমফিল পিএইচডি করে আমি জীবনে প্রথমবার এবং এখন পর্যন্ত শেষবার একটা বিলেতে যাওয়ার সুযোগ পেলাম। বলতে পারি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক্সিটার কলেজে আমি কাজ করার সুযোগ পেলাম হ্যারল্ড পিন্টার, বিখ্যাত নাট্যকার, তার উপরে, যিনি পরে নোবেল প্রাইজ পুরস্কার পেয়েছিলেন, অধুনা প্রয়াত হয়েছেন। তখন আমার স্ত্রী চাকরি পায় রাজস্থানে একটা মেয়েদের কলেজে লেকচার হিসাবে। আমিও লাইক এ ফেথফুল হাজব্যান্ড ফলোড হার। আমি একই কলেজে, একই শহরে, আমারটা ছিল কোয়েট কলেজ, ওরটা ছিল গার্লস কলেজ, সেখানে দীর্ঘদিন কাটাই। পরে আমি 4টে কলেজের প্রিন্সিপাল ছিলাম দীর্ঘদিন সময়। তার মধ্যে সবচেয়ে যে বড় কলেজ ছিল, সেটা ছিল একটা বিশাল এরিয়া, মতলব জয়পুর বিকানির হাইওয়ের ওপরে 26 বিঘা জমি নিয়ে কলেজ ক্যাম্পাসটা, বিরাট বিল্ডিং, সুইমিং পুল আছে, বিরাট খেলার মাঠ, হোস্টেল, অনেক কিছু, অনেকগুলো নিজেদের ব্যবস্থা। এবং যেহেতু মেয়েদের কলেজ, অনেকে মজা করে বলতো, মেয়েদের কলেজের প্রিন্সিপাল বলে তুমি এখনও অক্ষত শরীরে এতদিন চালিয়ে গেলে, ছেলেদের কলেজ হলে হয়তো পারতে না। মেয়েরা তো আর যাই করুক মারধর করে না, বড় জোর কান্নাকাটি করে, কিন্তু মেয়েরা আমাকে যথেষ্ট ভালোবাসতো। এটা আমি সবসময় দেখেছি, এটা আমার একটা ভাগ্যের ব্যাপার। আমি আগেও বলেছি যে আমার যে যোগ্যতা, আমার যা ক্ষমতা, তার থেকে লোকের স্নেহ ভালোবাসা আমি অনেক বেশি পেয়েছি, যার প্রমাণ সারা জীবন ধরেই পাচ্ছি। এই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। একটু ওই জায়গাটা স্পষ্ট করুন যে আপনি যে রাজস্থানে যে আবার এমএ পড়লেন, ইংরেজিতে এমএ করলেন, সেটা কোন সময়, কেন? রাজস্থানে ইংরেজিতে আমাদের কলকাতাতে 2টো পেপার হতো, একটা তো মডার্ন ইংলিশ, একটা তো ওল্ড ইংলিশ। আমি কলকাতায় মডার্ন ইংলিশের এমএ করেছিলাম, আচ্ছা, ওল্ড ইংলিশটা করা হয়নি। তা রাজস্থানের কোর্সে অনেকটা ওল্ড ইংলিশের কাভার করতো, সেটা আমি ওইখানটাও আবার এমএ করি, যেখানে ওল্ড ইংলিশে অনেক কিছু ওখানে পড়তে হতো। ওটা আমার শখের ব্যাপারে করেছিলাম। যে কথা বলছিলাম, এই যে পণ্ডিত জন ভারতবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কলেজে অধ্যাপনা করেছেন, অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন, তার বই এই ক্যানাডায় আসার পরে হলো, এবং যখন বই হলো, প্রথম বই,
সেটির সময় তিনি প্রায় ৮০ ছুঁই ছুঁই। প্রথম বই সপ্রতিভ। এই সপ্রতিভ বই নিয়ে তার কাছ থেকে একটু শুনি। দিলীপ দা, এই যে মনে আছে প্রথম যে বইটা হলো আপনার, সেই বইয়ের গল্পটা একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। উইথ প্লেজার। বলতে গেলে প্রথমেই আমাকে একটু সুব্রতর নাম নিতে হয়। তখন এর সঙ্গে সবে আলাপ হয়েছে। প্রথম হঠাৎ একদিন বলা নেই কওয়া নেই, সুব্রত টরন্টো থেকে ব্র্যাম্পটনে আমার বাড়িতে এসে হাজির, ও স্ত্রীকে নীলিমাকে নিয়ে। এসেই বলছে, আপনি এত পণ্ডিত জন, আপনার কোনো মুদ্রিত পুস্তক নেই কেন? আমি উত্তর দেবো কি? তখন আমি ঘাবড়ে যাচ্ছি যে আমি পণ্ডিত জন কথাটা শুনে। যাই হোক, ও বুঝিয়ে বললো যে না, আপনার বই রাখা খুব দরকার। তখন আমি ভাবলাম আমি বা কম কি, দেখি চেষ্টা করে সম্ভব হয় কিনা। একটা বাংলা কথা আছে, কুজোরও সাত জাগে চিত হয়ে শোবার, গামছারও সাত জাগে ধোপা বাড়ি যাবার। তো বুড়ো বয়সে আমারও শখ হলো আমারও একটা সুন্দর মুদ্রিত পুস্তক থাকবে। বলা বাহুল্য, এটা হয়েছিল এই সুব্রতর ঠেলায় পড়ে। এটার প্রথম ভূমিকা। যখন আমার প্রায়, ঠিকই বলেছি, প্রায় ৮০ বছর হতে চললো। মানে সেটা তার আগে আবার কোনো, সেই সালটা হচ্ছে 2016 এবং তখন হচ্ছে আপনার ৭৯। হ্যাঁ ৭৯ বছর। তম বছর। এবং সেই ৭৯ পরে আজকে পর্যন্ত আপনার এই ৮৬ বছর বয়স পর্যন্ত আমরা মোট 4টে বই, আরো 3টে বই। হ্যাঁ, পরে আরো 3টা বই প্রকাশিত হয়েছে। এই যে বই, এই বইয়ের মানে বিষয়টা কি, কেন এই বিষয়কে আপনি নির্বাচন করলেন সেটা একটু বলেন। আমি বলতে চেয়েছি, এর যে নায়ক ছেলেটি, যার নাম সপ্রতিভ মজুমদার, ছেলেটি সভ্য সমাজে সব সময় ছিল অপ্রতিভ। কোনো কিছুই ওর হয়ে হতো না। সাফল্য ছুঁই করেও ও ছুঁতে পারতো না। সে পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাওয়াই হোক, ওর প্রেমিকার সঙ্গে ওর সম্বন্ধ পাকাপাকি হোক, বা যা কিছু হোক, ও ঠিক নিজেকে খাপ খাওয়াতে পারছিল না, যেন সমাজে ও ছিল একটা অপ্রতিভ হয়ে। তা ঘটনাচক্রে এই বইটার দ্বিতীয়টা ভাগ পরে হবে, যদি হয় আপনাদের শুভেচ্ছায়। তখন বোঝা যাবে ও একটা কারণে গিয়ে কখনো আদিবাসী সমাজের মধ্যে গিয়ে পড়ে, সেখানে গিয়ে ও জীবনে প্রথম সপ্রতিভ হলো। কিন্তু সভ্য সমাজে, আমাদের এই ভদ্র সমাজে ও কোনোদিনও সেই অর্থে সপ্রতিভ হতে পারেনি, অপ্রতিভ হয়েই থেকে গেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে বইয়ের জন্য যে গল্প নির্বাচন করলেন, এই গল্পটা মানে এটা কি আপনার আত্মজৈবনিক গল্প? কিছুটা নিয়ে নিশ্চয়ই। আমার জীবনেও সবচেয়ে যেটা বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে ব্যর্থতা। যা আমি কি হতে পারতাম, যেমন একটা কথা আছে না, অ্যাট দ্য ক্রস রোড আই স্টুড দ্য রং টার্ন অ্যান্ড দ্যাট মেড অল দ্য ডিফারেন্স। আমারও প্রায় সেই অবস্থা। আমি বলতে পারি, মাই লাইফ ইজ ফুল অফ সো মেনি উড হ্যাভ বিনস, যা হতে পারত কিন্তু হয়নি। তো খুব লাকি আমি যে সুব্রতর সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল। তার ফলে একটা ইচ্ছা অন্তত আমার পুরো হয়েছে, একটা মুদ্রিত পুস্তক আমি ছাপতে পেরেছি। এবং আমিও নিজের জীবনে অনেকখানি ছিলাম অপ্রতিভ। সেটা ব্যক্তিগত রেফারেন্স এখন দিলে ওটা লম্বা হয়ে যাবে, কিন্তু ঘটনাটা তাই। আমি চেয়েছিলাম হতে সপ্রতিভ, কিন্তু এখনও সেই অর্থে আমি সপ্রতিভ হয়ে উঠতে পারিনি। এই ৮৬ বছরের তরুণ মানুষটির কাছে তার মুখে আমরা শুনছি যে তিনি সে অর্থে সপ্রতিভ হয়ে উঠতে পারেননি। তবে একটা জিনিস বোঝা গেল, সেটি হচ্ছে প্রত্যেক লেখকেরই কিন্তু জীবনের প্রথম যে গ্রন্থ, সেই গ্রন্থ তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতার আলোকেই হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে, এবং তাহলেই সেটি অনেক বেশি সহজ হয়। ডক্টর দিলীপ চক্রবর্তীর সাথে আমার সম্পর্কটা হয় একটা বিশেষ প্রয়োজনে। আমাদের একটা ম্যাগাজিন আমরা 2009 থেকে শুরু করি, অঞ্জলি নামে একটা পত্রিকা আছে। তো সেই পত্রিকার জন্য আমার আর্টিকেলের দরকার ছিল। তো আমাদের বিমলদার মাধ্যমে ওনার সংবাদটা পেলাম যে পশ্চিমবঙ্গ থেকে ইংরেজি সাহিত্যের
একজন ডক্টর চক্রবর্তী, উনি আসছেন, আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যোগাযোগ করলাম, লেখাটাও পেয়ে গেলাম, এবং তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হলো, যে মানে অনেকটা মানে বাবা এবং ছেলের মতোই। তো আমি ইচ্ছে করেই এই বাবা ছেলের সম্পর্ক থেকে বেরিয়ে আসলাম, তাও আবার নিজের স্বার্থে। সেটি হচ্ছে যে যদি আমি তার সাথে টিচার স্টুডেন্ট সম্পর্ক পাতাতে পারি, কিছু নিতে পারবো, এবং সেই থেকে কিন্তু আমি নিয়েই যাচ্ছি। যতবারই টেলিফোনে আলাপ হয় আমি কিছু না কিছু নিয়ে যাই। তো যে প্রসঙ্গে কথা বলছিলাম, যে তার মেমোরিটা, এই বিষয়টা আমাকে অসাধারণভাবে মুগ্ধ করেছে। কত বছর আগের কথা, মার্গারেট অ্যাটউডের উপরে আমি যে গবেষণা কাজটা করছি, উনি এখন এই বইটার খবরাখবর নিচ্ছেন প্রায়। তো অ্যাটউডের সাথে বাঙালি কানেকশনের প্রসঙ্গ আসাতে আমি একদিন বললাম যে ভারতী মুখার্জির সাথে অ্যাটউডের সম্পর্কের বিষয়টি। তো নাম শুনে উনি বললেন, ভারতী মুখার্জি, তার বায়োটা একটু বলতে পারবে? আমি বললাম, বলার পরে উনি বললেন, আরে এই তো আমাদের পাড়ার মেয়ে। তো আমি বললাম, কিভাবে? বলে, দেখো, ওর বাবা চাকরি করতেন আলবার্ট ডেভিড, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেখানে। আমার বাবাও সেখানে চাকরি করতেন। আর আমরা ভাড়া থাকতাম যে বাড়িতে, সে বাড়ির আরেকজন ভদ্রলোক ছিলেন, তিনিও ওই আলবার্ট ডেভিডে কাজ করতেন। এবং আমি যখন স্যার স্কটিশ কলেজে পড়তাম, তখন ওই আমাদের নিচতলার সেই মেয়েটাকে, ঝুনুকে আমি পড়াতাম। আর ঝুনু হচ্ছে ভারতী মুখার্জির বোনের বান্ধবী। এখন এই তিন পরিবারের মধ্যে যাতায়াত শুরু হয়ে গেল, সেই সুবাদে উনি মনে রেখেছেন। তা আমি দেখলাম বিষয়টা অনেক ইন্টারেস্টিং। ঠিক করলাম ডক্টর দিলীপ চক্রবর্তী, ভারতী মুখার্জি এবং আমাদের সুব্রত কুমার দাসকে নিয়ে আমি একটি অধ্যায় রাখবো আমার অ্যাটউড বিষয়ক গ্রন্থে। আরেকটি জিনিস আমাকে আরও বেশি মুগ্ধ করেছে, সেটি হচ্ছে তার স্বাধীনতার চেতনা। আর তার ট্র্যাজেডি হলো যে তিনি ভারতের স্বাধীনতা চান ব্রিটিশের কাছ থেকে, উনি ব্রিটিশ সরকারকে পছন্দ করেন না। অথচ যখন বিশ্বযুদ্ধ শুরু হলো, গার্জিয়ানরা বললেন, তুই অত খোলাখুলি বিরোধিতা করিস না, এই ব্রিটিশরা জিতলেই আমরা স্বাধীনতা পাব। এই বিষয়টা উনি মেনে নিতে পারেননি। এটা অনেকটা ওনার যে প্রথম যে উপন্যাস সপ্রতিভ, সেই সপ্রতিভ উপন্যাসের মজুমদার, অর্থাৎ সপ্রতিভ মজুমদারের যে ট্র্যাজেডি, তার সাথে কিছুটা মিলে গেছে বলে মনে হলো। অর্থাৎ ওনার দর্শন হলো এরকমই, যে একটা নিস্তরঙ্গ জলধারার মধ্যে যদি দুই একটা পরে তাদের মধ্যে জীবন আছে, এটা বোঝা যায়। কিন্তু তরঙ্গধারী যখন জলধারা থাকে, সেখানে তার অস্তিত্ব প্রমাণ করতে গেলে তাকে ওই তরঙ্গের বেগেই চলতে হয়। এটাই তার জীবনের দর্শন। ডক্টর দিলীপ চক্রবর্তীর একটি স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে সবসময় পড়তে পছন্দ করেন। মানে পড়ার ব্যাপারে তাকে কখনো ধৈর্য হারা হতে দেখিনি। তো দিলীপ দা, এখন কোন বই পড়া হচ্ছে? এই মুহূর্তে আমি পড়ছি উৎপল দত্তের গদ্য সংগ্রহ। আচ্ছা, তো উৎপল দত্তের গদ্য সংগ্রহের প্রধান আকর্ষণ কি? আপনি কি যে কোনো বই পেলে এরকম গোগ্রাসে গেলেন? আমার বন্ধুরা আমার সাথে খেপিয়ে বলতো যে দিলীপ ঠোঙা পেলেও পড়ে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু, যে দিলীপ ঠোঙা পেলেও পড়ে। তবে আমার নিজের কিন্তু মাঝে মাঝেই মনে হয়েছে উনি অনেক বেশি ছড়িয়ে পড়েন, মানে যা পান তাই পড়েন। সেই জন্য তার মনে হয় পাঠকে মানে লক্ষ্য নির্ধারণ করে পাঠকে এগিয়ে নিয়ে যাওয়ার, যেটা উনি বললেন যে ফোকাসটা কম, সেই জায়গাটায় ওনার একটু ঘাটতি হয়। নিজেও জানি। হ্যাঁ, এটা উনি নিজেও জানেন। আমি তার চেয়ে বয়সে কনিষ্ঠ হয়েও কথাটা তাকে বললাম। তা এই উৎপল দত্তের বইয়ের প্রধান আকর্ষণ কি? আমি একটা লেকচার শুনেছিলাম একটা আলোচনা সভাতে। উনি ছিলেন শেষ বক্তা। উনি আরম্ভ করলেন, আমার এখনো মনে আছে কথাটা। উনি বললেন, আমি আমার পূর্ববর্তী সমস্ত বক্তার সমুদয় বক্তব্য সমলে উৎখাত করে আমার বক্তব্য রাখছি। আমাকে যেন নাড়া দিল, কথা কি বলছেন? তারপর দেখলাম উনি আগে যারা বলেছিলেন তাদের একেবারে কচু কাটা করলেন, তাদের সবাই বুঝতে পারলাম না। কিন্তু সাংঘাতিকভাবে কথাটা হচ্ছিল যে সাহিত্যের উদ্দেশ্যটা কি। উৎপল দত্ত অনেকে বলছে নান্দনিক, উনি বলছে একদমই না, সাহিত্য
যে আমাদের একেবারে মাটির ব্যাপার, আমার জীবনের একটা অঙ্গ। এই ছাড়াকে এখানে কোনো নান্দনিক ব্যাপার, কোনো প্রেরণার থেকে এসছে, এভাবে সাহিত্য হয় না। এইভাবে উনি অনেক কিছু বললেন, সব বুঝতে পারিনি, কিন্তু ওনার বলার ধরনটা, এত বক্তব্যটা পরিষ্কার, টু দ্য পয়েন্ট এবং স্পিরিটেড বক্তব্য, যে আমার ওনার প্রতি একটা আগ্রহ জমে যায়। তারপরে ওনার দিলীপদার কাছ থেকে কিন্তু এটা বেশ ভালো জানা গেল, মানে 3 দশক আগে তো উৎপল দত্ত প্রয়াত হয়েছেন, বিখ্যাত নাট্যকার, বিখ্যাত নাট্য অভিনেতা হিসেবে আমরা জানি। একটা জিনিস কিন্তু আমরা অনেকেই কম জানি, সেটি হচ্ছে উৎপল দত্ত একজন বিখ্যাত লেখকও বটে। তিনি শেক্সপিয়ারের অনুবাদ করেছেন, শেক্সপিয়ার নিয়ে অনেক মঞ্চায়ন যেমন করেছেন, শেক্সপিয়ার নিয়ে বইও লিখেছেন। একটা বই কি এখানে আছে? এটাই কোনটা? সেটা সমাজ চেতনা, শেক্সপিয়ারের সমাজ চেতনা। আচ্ছা, শেক্সপিয়ারের সমাজ চেতনা, এটা কি পড়া শেষ হয়ে গেছে? না, আচ্ছা, চলছে, পড়া চলছে। এই যে দিলীপ চক্রবর্তীর, আমরা ইচ্ছে করে একটা বইয়ের কাছে আসলাম, সেটা হচ্ছে যে যখনই যতবারই আসি অথবা যখনই ফোন দেই, বুঝতে পারি নতুন নতুন বই তার হাতে আসছে, তিনি পড়ছেন, শেষ করছেন, এবং তেমন 10টা-20টা বই পড়ে তিনি যে কোনো একটা লক্ষ্যে পৌঁছবেন তা কিন্তু না। যেমন আমরা করি কি, একটা ছক বেঁধে নিই, যেমন আমি এই মুহূর্তে কেনেডীয় সাহিত্য ছাড়া আর কোনো সাহিত্যের বই পড়ি না, কিন্তু তার একদম বাজ বিচারহীনভাবে পড়ে যাওয়া, একের পর এক পড়ে যাওয়া, এবং এই জিনিসটি, অথবা বলবো যে এই দোষটি বা ত্রুটিটি শুধু যে তার একা তা কিন্তু না, তার যে অর্ধাঙ্গিনী তারও রয়েছে। ডক্টর দিলীপ চক্রবর্তীকে আমি জানি 10 বছরের বেশি সময় ধরে, এবং এই 10 বছর ধরে 2টি প্রধান বৈশিষ্ট্য তার আমি দেখতে পাই। এক হচ্ছে যে তিনি তার স্মৃতি থেকে খুব ভালো উদ্ধার করতে পারেন। তিনি ফোনের ভেতরে কথা হচ্ছে, যে প্রসঙ্গ উঠছে দেখা যাচ্ছে যে সেখানে রবীন্দ্রনাথ নজরুল নিয়ে বা কিটস বাইরন থেকে তিনি তাদের কবিতার অংশ তিনি তাৎক্ষণিকভাবে মুখস্থ বলে যাচ্ছেন। এই একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তার মানে কৌতুকবোধ, হাস্যরস, এটি একেবারে সব কিছুর সাথে, এই যে এত বয়সী একজন মানুষ, প্রজ্ঞাবান মানুষ, কিন্তু হাস্যরস তাকে ছেড়ে যায় না কখনো। এত হাসি আসে কোত্থেকে, এত রস? আমি অনেক সময় হাসিটাকে মনে করি, হ্যাঁ, আমরা হিন্দিতে বলি, 100 खुशियाँ कम है एक गम भुलाने के लिए, मगर एक गम काफ़ी है जिंदगी भर रुलाने के लिए। মানে 100টা খুশিও কম পড়ে একটা দুঃখ ভোলাবার জন্য, তো একটা দুঃখ যথেষ্ট হয় সারা জীবন কাঁদাবার জন্য। আমি জীবনটাকে হাসি দিয়ে বোঝার চেষ্টা করি যে কাঁদাটাই শেষ কথা না। আমি জীবনে পড়ে আমার যে ব্যর্থতা, আমার যে অসাফল্য, আমার যে ব্যথা, তাকে আমি হেসে হালকা করতে পারি। কিন্তু হাসি আমার একটা ভীষণ আমার জীবনে প্রতিষেধক হিসাবে কাজ করেছে। এবং এই যে এইটুকু কথা বলতে যে তিনি কিন্তু একটা উদাহরণ দিলেন, মানে উদ্ধৃতি দিলেন হিন্দি থেকে, ওটা কিন্তু একটা মুখস্থ জিনিস। এরকম শত সহস্র তার মাথার ভেতরে যেন একদম পুঁতে থাকে সব সময়। আচ্ছা, এই যে এই যে হাস্যরস নিয়ে রবীন্দ্রনাথের কি যেন একটা কথা আছে না? উনি একদম মজা করে বলছেন, রবীন্দ্রনাথ তো সবসময় হাসতেন। একবার উনি তখন থাকতেন শিলাইদহতে ছিলেন, নৌকোর মধ্যে ছিলেন। তার পাড়ের থেকে আসার জন্য একটা সাঁকো ছিল, সাঁকোটার মধ্যে একটাই সাঁকো, সরু। তাই প্রমথ চৌধুরী ওই সাঁকো দিয়ে আসছেন, উঠে বলছেন, প্রমথ সাবধানে এসো, এটা কিন্তু জোড়া সাঁকো না। জোড়া সাঁকো আমরা জানি রবীন্দ্রনাথের পৈতৃক বাড়ি, তো এটা সিঙ্গল সাঁকো, এটা জোড়া সাঁকো না। একবার একটি ছেলে রবি ঠাকুরের ছাত্র ছিলেন, তার নাম ছিল কানাই। তারপরে তার ছোট ভাইও ওইখানে ভর্তি হয়। তো রবি ঠাকুর তাকে বললেন, তুমি কানাইয়ের ভাই, তোমার নাম কি বলাই? সে বলল, আমি কানাই না। তো বলছে, বুঝেছি তুমি কানাই না, তুমি সানাই। আমরা কিন্তু এই ডক্টর দিলীপ চক্রবর্তীর কৌতুকের
বা মানে হাস্যবোধের, কৌতুক বোধের পরিচয় এরকম করেই পাচ্ছি। আচ্ছা, আপনি তো শেলি নিয়ে কাজ করেছিলেন বললেন, আর ওদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কি নিয়ে কাজ করলে? হ্যারল্ড পিন্টার নিয়ে। আচ্ছা, শেলির কি কোনো একটা কবিতা মনে আছে আপনার? We look before and after and pine for what is not. Our sincerest laughter with some pain is fraught. Our sweetest songs are those that tell of saddest thought. এই যে লাস্টের দুইটা লাইন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, এটি কিন্তু খুব বিশ্ববিখ্যাত একটি কাব্যপংক্তি। এটা শেলি আমরা বলছেন, we learn to suffering what we teach through song. আচ্ছা আচ্ছা, ধরুন আপনি শেলি থেকে উদ্ধার করলেন, তা যেহেতু শেলি রোমান্টিক কবি, তা আমাদের তো আমরা জানি যে সবচেয়ে বেশি রোমান্টিক কবি আমরা ধরে নিই হচ্ছে কিটসকে। কিটসের দু একটা কবিতার কি কোনো পংক্তি মনে করা যায়? সিজন অফ মিস্ট অ্যান্ড ফ্লাওয়ার, এই মুহূর্তে পুরোটা মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, কার কার মনে আছে? যেমন বাইরনের মনে আছে। বাইরনের কত একজন ছিল, আচ্ছা। এই মুহূর্তে সব খেয়াল করতে পারছি না। আচ্ছা, শেক্সপিয়ার মনে পড়তে ও পারে। আচ্ছা, শেক্সপিয়ার। আচ্ছা, ভেরি গুড। শেক্সপিয়ার নিয়েও একটু আগে কথা হলো। জুলিয়াস সিজারে, যখন শেক্সপিয়ার জুলিয়াস সিজারকে মার্ডার করা হলো, তারপরে ব্রুটাস এসে অনেক সাফাই গাইল কেন তারা মার্ডার করেছে। লোকেরা তো যা হয় অল্পেতে উত্তেজিত হয়ে যায়, তারা খুব সমর্থন করলো ব্রুটাসকে, বলো ঠিক করেছো, সিজারকে মেরেছো, ঠিক করেছো। এই সময় আসলো ব্রুটাসের বিরুদ্ধ পক্ষ অ্যান্টনি। অ্যান্টনি এসে সেই মবদের একেবারে পাল্টে দিল 180 ডিগ্রি। যারা একটু আগে বলছিল ব্রুটাস জিন্দাবাদ, তারা বলছে ব্রুটাস হায় হায়। অ্যান্টনি শুরু করলো সেই, I come to bury Caesar, not to praise him. The evil that man does lives after him. The good is often buried with their bones. So let it be Caesar. Noble Brutus had told you that Caesar was ambitious. If it were so, it was a Brutus' fault, and gloriously hath Caesar answered it. You all saw at Lupercal, I thrice offered him the kingly crown, which he did thrice refuse. Did this in Caesar seem ambitious? Yes, Brutus said that Caesar was ambitious, and Brutus is an honorable man. You know, when the poor have cried, Caesar has wept. Ambition should be made of turner stuff. Yet Brutus said Caesar was ambitious, and Brutus is an honorable man. আর শেষে গিয়ে লাস্টে উনি বলছেন যে আমি কিছুই না, ব্রুটাস হচ্ছে অনেক বড় বক্তা, যদি আজকে আমার জায়গায় ব্রুটাস থাকতো তোমাদের আরও উত্তেজিত করতে পারতো। উনি বলছেন, বাট ওয়ার আই ব্রুটাস and Brutus Antony, there Antony would ruffle up your spirit and put a tongue in every ounce of Caesar that would move the stones of Rome to rise up mutiny. এবং আপনারা যারা শেক্সপিয়ারের এই জুলিয়াস সিজার নাটক পড়েছেন অথবা মঞ্চে দেখেছেন, তাদের জানা আছে যে এই স্পিচের ভেতর দিয়ে কিন্তু যেটাকে বলে এই যে মবকে মোবিলাইজ করা, সেই জিনিসটি ভীষণভাবে আমরা দেখতে পাই যে মানে কিভাবে একটা জনতা সেই জনতাকে নিজের প্রয়োজন মতো নেতা তার বক্তৃতার ভেতর দিয়ে, তাই তো, বক্তৃতার ভেতর দিয়ে মানে নিজের দলে নিয়ে আসে। এই বিষয়টি শেক্সপিয়ার খুব ভালো বুঝেছিলেন এবং তিনি কিন্তু সেটি মানে বাস্তবে মানে কবিতার মতো করে তার নাটকের ভেতর দিয়ে দেখিয়েছেন। আর যদি বলি একটু নজরুলের প্রসঙ্গে যদি আসি, মানে আমি বিভিন্ন সময়ে দেখেছি আপনি নজরুল থেকেও যথেষ্ট মুখস্থ বলতে পারেন, তা আমরা তো সেরকম করে পারি না। কেন পারি না জানি না, আপনারা তো ছোটবেলায় অনেক বেশি ঘিটি খাওয়া হয়েছিল। তাই এই কাজী নজরুলের দু একটা জায়গা থেকে কি একটু কোট করা যায়? বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এভাবেই কিন্তু গত 10 বছর ধরে আমি ডক্টর দিলীপ চক্রবর্তীকে জানি। আজকে তিনি খুব অল্প জায়গায় সোজা সোজা জায়গা থেকে
উদ্ধার করছিলেন, কিন্তু আমরা বিভিন্ন প্রসঙ্গে মানে যদি আমরা ইনস্ট্যান্টলি অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলতে থাকি, ধর্ম নিয়ে বা সাহিত্য নিয়ে বা ইংরেজি কবিতা নিয়ে বা নাটক নিয়ে, তাহলে আমরা দেখব যে তিনি তাৎক্ষণিকভাবে এমন এমন জায়গা থেকে উদ্ধৃতি দিচ্ছেন যা আমাদের কাছে বিস্ময় সৃষ্টি করে আমাদের চিন্তায়, মনে। একটা মজার কথা মনে পড়লো। আচ্ছা, একবার আমরা সবাই জানি শেক্সপিয়ারের উপরে একটা বিখ্যাত বই লিখেছিলেন এফি ব্র্যাডলি, অ্যান্ডি সেসিল ব্র্যাডলি, শেক্সপিয়ার ট্র্যাজেডি। হ্যাঁ, বইটা এত পপুলার ছিল যে বইটা না পড়লে লোকেরা বলতো শেক্সপিয়ারের সম্বন্ধে জানেই না লোকটা। একটা মজার ব্যাপার হচ্ছে, একটা পাবলিক একটা টেস্ট হয়েছিল, ওপেন টেস্ট, বেস্ট অন শেক্সপিয়ার। শেক্সপিয়ার নিজে নাম ভারিয়ে সেই পরীক্ষাটায় বসেছিলেন, কিন্তু পরীক্ষায় আনফর্চুনেটলি উনি ফেল করেছিলেন। পরে কমেন্টে আসে, কেন শেক্সপিয়ার ফেল করলেন? শেক্সপিয়ার ডিড ভেরি ব্যাডলি বিকজ হি হ্যাড নট রেড ব্র্যাডলি। যেহেতু ব্র্যাডলি বইটা পড়েনি শেক্সপিয়ার, কাজেই ও পরীক্ষায় ফেল করলো, যে পরীক্ষাটা ওরই উপরে দেওয়া। আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি হচ্ছে এক ধরনের বানানো একটা গল্প। মানে একটা জিনিস প্রচলিত আছে যে ব্র্যাডলি না পড়লে শেক্সপিয়ারকে কখনো বোঝা যায় না। আর শেক্সপিয়ারকে সেই পঞ্চদশ শতকের কবি নাট্যকার শেক্সপিয়ারকে নিয়ে এসে এই বিংশ শতকে এসে দাঁড় করিয়ে বোঝানো হচ্ছে যে তুমি নিজে শেক্সপিয়ার হলেও তোমাকে কিন্তু নিজের সাহিত্যকর্ম বুঝতে ব্র্যাডলিকেই পড়তে হবে। যেমন এখানে অনেকে বলে যে সুব্রত, সুজিত এরা না থাকলে দিলীপকে কেউ চিনত না। আমাদের এই টরন্টোতে একটা বড় সুযোগ ঘটল 2017 সালে। আমরা ডক্টর দিলীপ চক্রবর্তীর ৮০তম জন্মদিন উদযাপন করলাম। আমাদের টরন্টোর অনেক বাঙালি বন্ধু, অবাঙালি বন্ধু তারা সম্পৃক্ত হলেন। দাদা, মনে আছে ৮০তম জন্মদিনের কথাটা? দারুণভাবে মনে আছে, আচ্ছা। সারা জীবন মনে থাকবে। মানে এত বেশি সেটি মনে থাকার কারণ কি একটু শুনি। অনেকে বিশ্বাস করেন বা বলেন যে স্বামী বিবেকানন্দ না থাকলে লোকে রামকৃষ্ণ পরমহংসকে এত ভালোভাবে জানতে পারত না, এবং অনেকে বলেন যে ভগ্নী নিবেদিতা না থাকলে স্বামীজিকে লোকে এত ভালোভাবে জানতে পারত না। আরও অনেকে বলেন যে মা শারদামণি না থাকলে লোকে নিবেদিতাকে এত ভালোভাবে জানতে পারত না। আমিও বিশ্বাস করি সুব্রত, সুজিত এরা সব না থাকলে আমাকেও কানাডাতে এত লোক কোনোদিনই জানতে পারত না। এটা আমি বিনয় করে বলছি না, এটা আমার আন্তরিক বিশ্বাস যে আমার নিজের যা যোগ্যতা আছে, যা ক্ষমতা আছে, তার থেকে লোকের স্নেহ, ভালোবাসা, সম্মান আমি অনেক বেশি পেয়েছি। এই জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তারপর একটা বড় প্রমাণ আমাদের দেশে তো পেয়েছি। কানাডায় এসেছি আমি যখন, জীবনে প্রথমবার আমার হলো ৮০ বছর জন্মদিন আমার সময়, সারা শহরে সকালে মিলে আনন্দ করে, উৎসাহ করে আমার জন্মদিন পালন করলো। সেখানে 23 জন শিল্পী অংশগ্রহণ করলেন। তাদের মধ্যে 93 বছরের বৃদ্ধা কমলা মুখার্জি, যিনি রবি ঠাকুরের দুঃসম্পর্কের আত্মীয়, থেকে আরম্ভ করে 13 বছরের বয়সী আমার নাতির বয়সী বাচ্চারাও ছিল। সপ্তাহের পিছনেরই প্রেরণা ছিল অবশ্যই সুব্রত কুমার দাসের, ও সামনে না বলে উপায় নেই। সেই আমার জীবনে তার আগে কখনো এরকম সাময়িকভাবে শহরের হিসাবে আমার জন্মদিন কোনোদিনও এভাবে পালন করা হয়নি। এটাই আমার জীবনের প্রথম সার্বজনীন জন্ম উৎসব পালন। এটা আমি কি করে বলবো বলো? এই প্রসঙ্গে একটা কথা বলে রাখতে চাই, যেটি সুজিত কুসুম পাল, আমাদের টরন্টোর অনেক অগ্রগণ্য গবেষক, বিশেষ করে তিনি সম্প্রতি বহুল পরিচিত আমি বলবো WB ইয়েটস গবেষক হিসেবে তিনি উল্লেখ করলেন। সেটি হচ্ছে ডক্টর চক্রবর্তীর স্মৃতিশক্তিকে কিন্তু আমরা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করি। তার বয়স কিন্তু এখন 87 যাচ্ছে, এবং
তার কিন্তু স্মৃতিতে সব মনে আছে, সেই শৈশব থেকে কি কি হয়েছে এবং গতকাল পর্যন্ত কি কি ঘটেছিল। এর ভিতরে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিন ছিল তার ৮০তম জন্মদিনের দিন, এবং আমরা কয়েকজন বন্ধু মিলে সেই আয়োজনটি করেছিলাম। সেই আয়োজনে দুটি, আমি বলবো দুটি অথবা বলা যায় একটি খুব মানে উৎসাহের অথবা কি বলা যায় অস্বাভাবিক কাজ আমরা করলাম। সেটি হচ্ছে আমরা একটা পত্র লিখলাম জাস্টিন ট্রুডো মহোদয়কে, আমাদের টরন্টোর ক্যানাডার যিনি প্রধানমন্ত্রী তাকে, এবং তিনি এই ডক্টর দিলীপ চক্রবর্তীর ৮০তম জন্মদিন উপলক্ষে একটা সার্টিফিকেট পাঠালেন। আর আমরা সবাই মিলে ডক্টর চক্রবর্তীর জন্য একটি বোর্ডের মতো করে তাকে উপহার দিলাম, যেমন সবাই মিলে উপহার দিলাম একটা অনুষ্ঠান। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমাদের ডক্টর দিলীপ চক্রবর্তীর ৮০তম জন্মদিন উপলক্ষে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, এটি সেই বার্তা। আচ্ছা, অনেক গল্প তো শুনলাম, তা আমরা যতদূর জানি যে আপনি তো ভারতবর্ষের বাইরে কানাডায় এসেছেন আর গিয়েছিলেন লন্ডনে, অক্সফোর্ডে। হ্যাঁ, অক্সফোর্ডে। আর কয়টা দেশে গেছেন? এমনি জার্মানি, খুব বেশি ভিতরে যায়নি, কয়েকটা জায়গায় গেছি, ইটালি আচ্ছা, আর ইংল্যান্ড। এই তা ইংল্যান্ডে গেলেন, এই যে অক্সফোর্ডে গেলেন, ওটাকে ডিপ্লোমা করতে গিয়েছিলেন? ওটা একটা কোর্স ছিল হ্যারল্ড পিন্টারের উপরে। হ্যাঁ, ওটা মানে কত মাসের বা বছরের কোর্স? কয়েক মাসিক। তো আমি আগে চলে আসতে হয়তো, আমার একটু পারিবারিক প্রবলেম ছিল। আচ্ছা, ওটাকে আপনি স্কলারশিপ পেয়ে গিয়েছিলেন? তাতে স্কলারশিপটা এক্সটেন্ড হয়েছিল। তো আমি বললাম যে আমি এখন তো থাকতে পারছি না। তখন আমার যে গাইড ছিলেন কি বলে অ্যালান টমলিনসন, বললো তুমি বোকা জানতাম, এত বোকা জানতাম না। তুমি এখানে এসছো, তুমি ড্রিঙ্ক করো না, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর এখন এই অফার পেয়ে তুমি বলে যাচ্ছ পরে আসবে। হু উইল রিমেম্বার ইউ নাও অর নেভার, অ্যাকসেপ্ট ইট অর ফরগেট অ্যাবাউট ইট। আচ্ছা, সেটা কত সালের কথা? এটা আসতে প্রায় বছর ৫০ আগে। ও আচ্ছা, তার মানে প্রথমে ৭০-৭২? হ্যাঁ, মিড 70। প্রথমে আমি অক্সফোর্ড শহরের নামটা কীভাবে আপনি বলি। ওখানে একটা নদী ছিল, আইসিস রিভার, ওই জায়গাটায়। সেই নদীটা ছোট নদী, তা এক একটা জায়গায় এত নদীটা ছোট হয়ে যেত, এত অগভীর হয়ে যেত যে গাধারা পিঠে মাল, তখন তো গাধারাই মাল করতো, তখন তো ট্রাক টাকা হয়নি, গাধারা পিঠে মাল নিয়ে ওই নদী হেঁটে পেরিয়ে যেত। ওই জায়গাটাকে বলতো অক্সের ফোর্ড, তার থেকে একটা নাম হয় অক্সফোর্ড। অক্সফোর্ডের অভিজ্ঞতা বলতে আমার অম্ল মধুর দুটোই আছে। কোনটা আগে বলবো, অম্ল না মধুরটা? আচ্ছা, মধুর। আগে মধুরই শুনি। হ্যাঁ, অক্সফোর্ডে আমি জীবনে প্রথমবার হাই টেবিল ডিনারে হাই গেস্ট হয়ে বসেছিলাম। জানি না কেন আমাকে সিলেক্ট করলো, ওদের একমাত্র কালো লোক ছিলাম বলে। এইটা কি ওদের একটা প্র্যাকটিস যে হাই টেবিল ডিনার দেয়? এবং আমার এক পাশে অক্সফোর্ডের ভাইস চ্যান্সেলর এবং এক পাশে একজন মন্ত্রী, নাম মনে আসছে না, তিনজনা বসে আছে মধ্যমণি হয়ে, সবাই সামনে বসে আছে। তা যে মন্ত্রী তিনি মশা আমাকে বেশি পাত্তা দিচ্ছিলেন না, কিন্তু যে ভাইস চ্যান্সেলর বয়স্ক, খুব মাইডিয়ার, খুব কথা বলছে আমার সঙ্গে। সে আবার নেহেরুকে চিনত, আমাকে বলছে হাউ ইজ ইন্দিরা, ইন্দিরা আমার খুব প্রিয় পাত্র। আমি ভাবলাম যে ইন্দিরা প্রিয় না, আমাকে পাত্তা দেয় না। যাই হোক, খুব গল্প হচ্ছে। হঠাৎ ভদ্রলোক কিছুদিন ইন্ডিয়াতে ছিলেন, বলছে তোমাদের খুব ভালো, কিন্তু করাপশনটা বড্ড বেশি। তা আমি ভাবলাম এটা আমি জানি আমাদের করাপশন বেশি, কিন্তু তোমার থেকে শুনবো কেন এই কথা? তখন আমার একটু আত্মে ঘা লাগলো। আমি না, হ্যাঁ করাপশন খুব বেশি, কিন্তু আমরা তো আগে করাপ্ট ছিলাম না, তোমরাই আমাদের করাপ্ট করেছো। বলে চুপ করে গেলেন। তা যেহেতু ব্রিটিশ, মুখে বুঝলাম যে খুব বিরক্ত হয়েছেন, কিন্তু কিছু মুখে বললেন না। পরে গল্প বললে এই ছোড়া খুব শয়তান, আমাকে ছোড়া বানিয়ে দিল। আমি তখন ছোড়ার বয়স পার হয়ে গেছে বলে আমাকে বলছে আমরাই ওদের করাপ্ট করেছি। আল্লাহ, আমরা ম্যাকলের রিপোর্ট কি বলে, ম্যাকলে আপনাদের রিপোর্টে বলেছে আমি ইন্ডিয়ার নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট অনেক ঘুরেছি,
আমি একটা লোক পাইনি অসৎ বা চরিত্রহীন বা শর্ট ঠক। কিন্তু এই জন্যে আমাদের এদের মেরুদণ্ড ভাঙতে হবে, কাজে আমাদের এদের শিক্ষা ব্যবস্থাকে আমূলে ভেঙে এখানে অন্য শিক্ষা এদের উপরে চাপাতে হবে। মেকলের বইয়ে এটা লেখা আছে। সেই ভদ্রলোক আরও মজা করে বললেন, সবই মজার চলে, বলছে ইন্ডিয়ান ডেমোক্রেসি, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইকুয়াল টু ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন মাইনাস এফিসিয়েন্সি প্লাস করাপশন। এই গেল সুখের স্মৃতি একটা। আচ্ছা, আর একটা তাহলে অম্ল 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 আমার তো অভ্যাস ছিল একটু ঘুরে ঘুরে বেড়ানো, যেহেতু পয়সা কম ছিল আমি খুব হেঁটে হেঁটে ঘুরতাম। আর লন্ডনে একদিন ঘুরছি আর দেখছি যে দুপুরবেলা কোথায় সস্তায় খাবার দোকান পাওয়া যায়, ইন্ডিয়ান হোটেলগুলো সস্তায় পাওয়া যায়, দেখছি দুপুরবেলা রাস্তা মোটামুটি ফাঁকা। তা দূরে দেখছি যে একটা বা দুটো ছেলে এবং একটা ইয়ং মেয়ে দাঁড়িয়ে আছে। আমি পাশ দিয়ে এখান দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা ছেলে আমাকে লাফিয়ে এসে, ইউ আর ব্লাডি ইন্ডিয়ান। আমি ঘাবড়ে গেছি, বলা নেই কওয়া নেই, আমার সাথে কোনো কথাও হয়নি, কোনো আই কন্ট্যাক্টও হয়নি, হঠাৎ এবারে ব্লাডি ইন্ডিয়ান। আমার একটা বদ অভ্যাস আছে, আমি একটু ভীতু টাইপের লোক, আমি ঝামেলা বেশি পছন্দ করি না, আমি ঝামেলা একটু দৌড়ে পালিয়ে যাই। কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে, আমি রেগে গেলে আমি রাগটা কন্ট্রোল করতে পারি না, এটা আমার একটা ডিফেক্ট। আমার হঠাৎ রাগ হয়ে গেছে, আমি স্থান কাল পাত্র ভুলে ওর কলার চেপে ধরেছি, কাউন্টার আই উইল ব্রেক ইউর হেড। ওইটাও ভাবিনি, আমি নিজেও ভাবিনি আমি এই একটা কাণ্ড করবো। বলতেই একটু ভিড় জমে গেছে, তখন একটুখানি উঁচু জায়গা ছিল, আমি ওখানে দাঁড়িয়েছি। আমি আবার একটু রেগে গেলে আমার একটু কথা আটকে যায়, তোতলা রেগে। আমি দেখুন আমি এখানে এসেছি অক্সফোর্ডে, আমি একটা স্কলার, তারা আমাকে বলছি ব্লাডি ইন্ডিয়ান। তখন একটা ওই আমরা যে কলকাতায় মামা বলি, পুলিশ দৌড়ে এসলো, এসে হঠাৎ বললো, ডোন্ট ইউ সি হি ইজ এ বিগ ম্যান, বলতে ওরা দৌড়ে পালিয়ে গেল। তা পরে আমার একটা ছাত্র ছিল, ওখানে আলিগড়ের ছাত্র ছিল, সে পরে ওখানে পিএইচডি করছিল। সে বলে, স্যার আপনি বেঁচে গেছেন, পুলিশ কিন্তু আপনাকে জেলে ভরে দিত। আর আমি এটা হঠাৎই করে ফেলেছি, আমি দুবার করবো না, আমি খুব ভীত টাইপের লোক, হঠাৎ রাগ হয়ে গেছে, বলে সবসময় একটু রাগটা কন্ট্রোল করবেন আর পকেটে পাসপোর্টটা রাখবেন। ডক্টর দিলীপ চক্রবর্তীর ৮০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ যে স্মারক দেয়া হয় সেটি। ডক্টর দিলীপ দা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন মানুষ। ওনার সঙ্গে পরিচয়ের পর্বটা একটু বলি শুরুতে। আমার সাথে ওনার পরিচয় হলো আমাদের আরেকজন প্রিয় লেখক, গবেষক, উপস্থাপক, সাহিত্য সম্রাট, আমি খুব বলতে ভালোবাসি ওনাকে, সেই সুব্রত দাদা। সেই সুব্রত দা আমাকে গত বছর আমন্ত্রণ জানালেন একটা বিশিষ্ট অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানটা হচ্ছিল এরকম, কানাডায় বসবাসরত যারা বাংলায় ভাষায় লেখেন এরকম ঔপন্যাসিক লেখক 15 জনকে উনি সম্বর্ধনার একটা আয়োজন করেছিলেন একটা অনুষ্ঠানের মাধ্যমে, যে অনুষ্ঠানের সভাপতি ছিলেন আমাদের আজকের দিলীপ দাদা। সো আমার যেটা মনে আছে, আমার সেই অনুষ্ঠান শেষে আমি যখন দাদার হাতে আমার বই 3টি তুলে দিলাম, উনি আমাকে একদম বুকে জড়িয়ে ধরলেন, অথচ তার আগ মুহূর্ত পর্যন্ত দাদার সাথে আমার কোনো পরিচয় ছিল না। এই যে ওনার মতো এত জ্ঞানী মানুষ আমাকে যে ওনার বুকে ঠাঁই দিলেন, আমাকে কাছে টেনে আনলেন, এটা আই ক্যান ফরগেট ইট। তো শুধু তাই না, একজন প্রবীণ মানুষ, এত জ্ঞানী মানুষ যে আমাকে মনে রেখেছেন, আমি দাদার মাধ্যমে শুনলাম উনি আমার সঙ্গে কথা বলতে চান, আমার বই নিয়ে কথা বলতে চান। এই বিষয়গুলো আমাকে অত্যন্ত আপ্লুত করলো এবং আমি ওনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, তাৎক্ষণিকভাবে উনি অ্যাকসেপ্ট করলেন। তারপরে মেসেঞ্জারে কিছু কমিউনিকেশন হলো এবং উনি আমাকে বারবার বললেন যে জাকারিয়া, তুমি তোমার লেখা আমি পড়েছি, তুমি যখন বই দিয়েছো তার সপ্তাহখানেকের মধ্যেই সব বই পড়া শেষ। সো এই কথাগুলো আমাকে অত্যন্ত অত্যন্ত ইমপ্রেস করেছে। আমি দাদার কাছে সত্যি দাদার এই এত জ্ঞানী একজন মানুষের কাছ থেকে কমপ্লিমেন্ট পাবো এটা আমি আশা করিনি। আমি সারা জীবন দাদাকে মনে রাখবো। দাদা, এই যে সারা জীবনে এত বই পড়া হলো, তা আমি যদি বলি সংক্ষেপে একটা উত্তর দেবেন, সেটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে প্রিয় বা শ্রেষ্ঠ বই কোনটা? রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটা। আচ্ছা, গোরা ছাড়া রবীন্দ্রনাথের আর কোনো বই কি আপনাকে টানেনি? হ্যাঁ, চোখের বালি,
নৌকা ডুবিটা অতটা ভালো লাগেনি আমার। সঞ্চয়িতা সঞ্চিত আমার সাথী, একদম সবসময় সাথে থাকে? আমার কাছেই রাখি, আমার মাঝে মাঝেই দেখতে ইচ্ছা করে। আচ্ছা, গীতবিতান কি দেখেন? গীতবিতান আমার অখণ্ড গীতবিতান আমার সঙ্গেই থাকে। ও, ওটাও সঙ্গে থাকে? দুটোই। তাহলে সঞ্চয়িতা এবং গীতবিতান, অখণ্ড গীতবিতান। এই দুটি হচ্ছে একেবারে সাথী। হ্যাঁ। এছাড়া আপনার পড়া আর কোন মেজর বইকে আপনি উল্লেখ করতে চান আমাদের দর্শকদের জন্য? আমার ভালো লাগার মধ্যে ওয়ার অ্যান্ড পিস, আচ্ছা, টলস্টয় Okay. খুব ভালো লেগেছে। আপনার রিজারেকশন কি পড়া আছে? ভালো লাগেনি? রিজারেকশন, হ্যাঁ ভালো মানে লেগেছে। আমি যেমন বলবো যে আমি ওয়ার অ্যান্ড পিসের চেয়ে বোধ করি রেজারেকশনকে আমি বেশি পছন্দ। তারপরে ডস্টয়evskyর ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ভালো লেগেছে। আচ্ছা, ডেভিড কপারফিল্ড, ও আমি তো এত ভালো লেগেছিল যে ওর নাম ডেভিড কপারফিল্ড, DAVID, আমারও DILIP, আচ্ছা। ওর CBA কপারফিল্ড 11 লেটার, আমারও চক্রবর্তী 11। আমি ও, ভাবতাম আমি আপনি ডেভিড এভাবে কপারফিল্ড, মিলিয়েও হ্যাঁ দেখেছেন? ডেভিড আচ্ছা। কপারফিল্ড হ্যাঁ। 5 আর 11, আমার দিলীপ চক্রবর্তী 5 আর 11। কিন্তু লরেন্স কি ভালো লাগেনি? যখন আমি লঞ্চটা পড়েছি তখন লঞ্চ আমি বুঝতে পারিনি, আচ্ছা, পরে হলে হয়তো ভালো লাগতো, তখন খুব একটা ভালো লাগেনি। কিন্তু পরবর্তীকালে কি আর বিশেষ পড়া আমি সুযোগ? পড়া হয়নি, অনেক আগে পড়েছি। আচ্ছা, আর বাংলা সাহিত্যে যদি আর দু চারজন কবি বা উপন্যাসিকের নাম বলতে বললে? বাংলা সাহিত্যে আমার কবিতার মধ্যে নজরুল খুব প্রিয়, আর উপন্যাস? জীবনানন্দ দাশ প্রিয়। আচ্ছা, উপন্যাসের মধ্যে তারাশঙ্করের কয়েকটা উপন্যাস, হাসুলি বাকির উপকথা, তারপরে গণদেবতা, আচ্ছা, আরোগ্য নিকেতন, আচ্ছা, তারপরে এসে তোমার কি বলে বলাইতেন মুখোপাধ্যায়ের স্থাবর, আচ্ছা, জঙ্গম। হ্যাঁ, হ্যাঁ। বিভূতিভূষণ? বিভূতিভূষণের তো খুবই ভালো লাগছে, আচ্ছা, অপু ট্রিলজি হ্যাঁ, হ্যাঁ। খুবই ভালো লেগেছে। আবার যদি আমি একটু ইংরেজি সাহিত্যের দিকে যাই, ধরুন এই যে আমাদের কি জেমস জয়েস, তার কি ভালো লাগতো না ইউলিসিস বা? ইউলিসিসটা তখন আমার মনে হতো যেন একটা যেন এটা এসকেপ করছে, বাস্তবকে সহ্য করতে পারছে না বলে আচ্ছা, একটা পলায়ন, যে একটা কাল্পনিক অর্থে আর কি, সেটার কতটা বস্তু ভিত্তি আছে হ্যাঁ, এটা একটু ডাউটফুল ব্যাপার। এরকম করে আপনার হ্যাঁ, মনে হয়? যেন জীবন থেকে যেন মনে হতো যে বর্তমানটা অসহ্য লাগছে, ভবিষ্যৎ দিকে একটা কাল্পনিক আশ্রয় নিচ্ছি, এটি ইউটোপিয়ান যুগে, সেখানে আমার মনে হতো আর কি একটু পলায়ন বৃত্তি আছে। একজন ডক্টর দিলীপ চক্রবর্তী, তিনি বাবা হিসেবে কেমন, সেই কথা জানার জন্য ডক্টর চক্রবর্তীর মেয়ে পারমিতার সাথে একটু কথা বলি। পারমিতা, আচ্ছা, ডক্টর দিলীপ চক্রবর্তী, আমি যতদূর জানি তিনি শুধু তোমার বাবা না, আরো কিছু সম্পর্ক তোমার সাথে আছে, একটু কি বলা যায় যে সেই সম্পর্কগুলো কেমন? নিশ্চয়, মানে যে কোনো সন্তানের কাছেই তার হ্যাঁ। বাবা তো একটা রোল মডেল, হ্যাঁ, স্পেশালি মেয়েদের কাছে বাবা প্রথম হিরো। আচ্ছা, তো তার কোনো ব্যতিক্রম নয়, তবে আমার বাবা বরাবরই আমার খুব কাছের বন্ধু। যে কথা কাউকে বলা যায় না, সব সময় বাড়িতে বাবাকে সে বলা যায়, এবং কোথাও অন্যায় করে আসলেও কোনো রকম না চিন্তা করে বলা যায় আচ্ছা, যে বাবা বকবে, বাবা মামা মারবে, সেই সব কোনোদিন মাথায় আসেনি। তাছাড়া একটা স্পেশাল কানেকশনও আছে আমার বাবার। আমি ডিরেক্ট ছাত্রী ছিলাম। আমি যদিও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, ফার্স্ট ইয়ারে বাবা আমাকে জেনারেল ইংলিশ পড়াতেন। আচ্ছা, তো আমি ওনার মানে ডিরেক্ট তখন তুমি স্টুডেন্ট কোথায় ছিলাম। পড়তে? আমি ফতেপুর চামড়িয়া কলেজে, বাবা ইংলিশ পড়াতেন, আমি ওখানে স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, রাজস্থান। আচ্ছা, রাজস্থানে তখন ডক্টর চক্রবর্তী তখন কি ওই কলেজের অধ্যাপক নাকি অধ্যক্ষ, প্রিন্সিপাল? তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইংলিশ। আচ্ছা, আর তারপরে আমি এমএসসি পাশ করার পরে কিছুদিন ওই কলেজে চাকরি করি। তো আমার বাবা আমার কলিগও ছিলেন, আমরা আচ্ছা। একই স্টাফ রুমে আচ্ছা, একসাথে তাহলে বসে আড্ডা একটা দিতাম। দুটো করে বাক্য যদি তুমি একটু বলো যে তিনি টিচার হিসেবে কেমন? হ্যাঁ, টিচার হিসেবে যেটা ছিল, আমার বাবা মানে বরাবরই খুব সেন্স অফ হিউমারটা খুব স্ট্রং। আর যেহেতু ইংলিশটা আমাদের পাস করতে হতো, মার্কস অ্যাড হতো না, এরকম সাবজেক্ট ছিল, ফলে বেশিরভাগ স্টুডেন্টেরই খুব একটা ফোকাস থাকতো না। ক্লাসে শুধু ছাত্ররা আসতো আমার বাবার কথা শোনার জন্য আচ্ছা। আর হাসার জন্য। হ্যাঁ। মানে আমাদের সায়েন্সের পিরিয়ডগুলো হওয়ার পরে
ইংলিশের পিরিয়ডে আমরা রিফ্রেশড হতাম, তারপর আমাদের ল্যাবের কাজ শুরু করতাম। তো মোটামুটি আমাদের মানে ওটা একটা ব্যাটারি চার্জ করা, রিচার্জ করার ক্লাস ছিল। আর যদি একটু বলি যে একজন সহকর্মী, কলিগ হিসেবে তাকে তোমার কেমন মনে হতো? কলিগ হিসেবে আমি যখন জয়েন করি, আমি তো খুব মানে জুনিয়র ছিলাম। তো আমার যারা সাথে মানে আমার ব্যাচমেট বা আমার যারা মানে সমসাময়িক, তাদের কাছে কিন্তু আমার বাবাকে তারা খুব শ্রদ্ধা করতো। কারণ তাদের কাছে সব সময় শুনেছি যে কখনো কোনো রকম ভাবে কোনো রকম নিরপেক্ষ যদি কোনো ওপিনিয়ন চাই, তাইলে আমরা কিন্তু তোমার বাবাকে অ্যাপ্রোচ করি। উনি এত পরিষ্কার কথা ভালোভাবে আমাদের এত সলিড রকম গাইডেন্স দিতে পারেন এবং এত একটা ওয়েল উইশার, সেটা আমরা খুব, সেই জিনিসটা আমাকে খুব মানে ওই সময়ও খুব গর্বিত আমি ফিল করতাম যে আমার বাবা একটা মানে সবার কাছে এই লেভেলের রেসপেক্টেড। এই যে টরন্টোতে অনেক মানুষ আপনাকে চিনেন, তারা আপনাকে পছন্দ করেন, আপনার কথা শুনতে তাদের ভালো লাগে, অনেকে লেখা পছন্দ করেন, তা এই মানুষদের ব্যাপারে মানুষের সম্প্রীতি রক্ষা, এই সমস্ত ব্যাপারে আপনার দর্শন ভাবনা সেগুলো একটু যদি সহভাগ করা যায়। আমি চিরকালই মানুষকে খুব ভালোবাসি। একটা ব্যক্তিগত কারণ আছে, কারণটা এখানে অপ্রাসঙ্গিক না হলে একটু এক মিনিট বলতে পারি। আমার যখন 15 বছর বয়স, 14.5 বছর বয়স, আমার বিরাট মোটর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার বাঁচার চান্স ছিল না। ডাক্তার আমার সামনেই বলেছিল, আমার জ্ঞান হয়েছে, ডাক্তার জানতো না। বাবাকে বললো বাঁচবে না, বাঁচলেও আর নর্মাল পাগল টাগল হয়ে থাকবে। আমার বাবা বলেছিলেন, আমার মনে আছে যে দেখুন আমার শ্রেষ্ঠ সন্তান, আমি চাই ও সুস্থ হয়ে বাঁচুক, আর তা যদি না হয় ওরম জীবনের চেয়ে আই উড প্রেফার ইজ ডেথ। আচ্ছা, কথাটা আমার খুব খারাপ লেগেছিল, বাবা আমার মৃত্যু চাচ্ছি। পরে আমি ঠিকই তো বলেছে বাবা কথাটা। পরে ওই সময় কলকাতায় ব্রেন অপারেশন হতো না, তো এই কথা শোনার পরে ডক্টর নাম করার সার্জেন তিনি আমাকে নিয়ে গেলেন, ব্রেন অপারেশন করবেন বলে, হয় টেবিলে কোলাপস করবে, না হয় সার্ভাইভ করবে। আমি লাকিলি আপনাদের বিরক্ত করবো বলে সার্ভাইভ করে গেছি। সেই থেকেই আমি পৃথিবীর মানুষকে খুব ভালোবাসি, কারোর উপর আমি রাগ করতে পারি না। আমাকে এমনকি আপনার শুনে হাসবেন, একটা যে পকেট মার ধরা পড়ে লোকটা 10 জন মারে, আমি সহ্য করতে পারি না, আমার অস্বস্তি হয়। একটা লোককে আমি আজ পর্যন্ত আমার ছেলের গায়ে হাত দিইনি কখনো, আমার মেয়ের গায়ে হাত তুলিনি কখনো, এত বছর জীবনে। আমার ভাই বোন কারো উপরে আমি ভাবতেই পারি না যে আমার মনে হয় অ্যাজ এ গার্জিয়ান আমার যে তাকে থাপ্পড় মারতে হয়, এটা আমার ফেইলিওর। মারতে হবে কেন? সেই অবস্থায় পৌঁছবে কেন? তার সঙ্গে আমার সেই কমিউনিকেশন সেই লেভেলে থাকবে না কেন? এটা আমি আর সবসময় আমি নিজেকেই অপরাধী মনে করি, এটা আমার ফেইলিওর। আমি বোধহয় ঠিক মতন এদের আপব্রিঙ্গিং করতে পারছি না, তারপরে ওরা এরম হয়ে যাচ্ছে। ফলে আজকে বলা উচিত না আমার ছেলে মেয়ে, আমার নাতি নাতনি, আমি খুবই সুখী, এরা নিজের যোগ্যতাতেই বড় হয়েছে। কিন্তু আর আমি বলেছি আমার বন্ধু ভাগ্য চিরকালই খুব ভালো। আমার যা যোগ্যতা, বললাম গাইবান্ধাতে আমার যে সবচেয়ে প্রাণের বন্ধু ছিলেন সে ছিল দুদু, তার ভালো নামটা মনে নেই, এসডিওর ছেলে। সে পরে সিএসপি হয়, যেটা পাকিস্তানে আইএএসের কাউন্টার পার্ট, তারপরে যোগাযোগ নেই। সেইখান থেকে আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব, এমনকি আমার মেয়ের বিয়েতে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি তার স্ত্রী এসেছিলেন আমার মেয়ের বিয়েতে, এত ভালোভাবে আমার সঙ্গে। উনি গান করেছেন, তবলা বাজিয়েছি, এই ভিডিও আছে। আচ্ছা। এবং হিরেন মুখার্জি এখন এখান থেকে বেরিয়ে সেই যে আমাদের প্রবাসের এই যে টরন্টো বা গ্রেটার টরন্টোর এই যে সমাজ, বাঙালি সমাজ, তাদের জন্য আপনার একটু পরামর্শ বা আপনার নির্দেশ, উপদেশ? পরামর্শ হবে একটা কথা আমি সিম্পলি বিশ্বাস করি, লেট নট রিপেন্টেন্স ওভার দ্য পাস্ট অর দ্য ফিয়ার অফ দ্য ফিউচার স্পয়েল দ্য প্রেজেন্ট। আমরা অতীতে আমাদের অনেক কিছু হয়েছে, পার্টিশন হয়েছে, আমাদের দেশ ছেড়েছি, সেই দুঃখ সেই কষ্ট টেনে নিয়ে আমাদের কোনো লাভ নেই। আমাদের নতুন করে বাঁচতে হবে, কালকের দিনের জন্য ভাবতে হবে। আজকে লোকটা আমাকে আছে, আমি তাকে ধর্ম বর্ণ জাতি দিয়ে দেখব না, তার মানুষটাকে দেখব, তার মানবিক মূল্যটা আমি দেখব, তাতেই ভালো করবো। পৃথিবীতে আমি বিশ্বাস করি মানুষের দু ধরনের আছে, ভালো আর মন্দ। পৃথিবীর যত ভালো মানুষ সে আমার বন্ধু,
সে যেই ধর্মের হোক, যেই জাতির হোক, আমি সবার সঙ্গেই খুব ওপেন মাইন্ডে মিশতে পারি। যেহেতু আমার একটু সাইকোলজির উপরে ধ্যান একটু সামান্য বোধ আছে, আমি মানুষকে তার কি প্রবলেম, সে কী ঠিক চায়, আমি অল্পতেই যেহেতু মাস্টারি করেছি, আমি মানুষকে মোটামুটি বুঝতে পারি। এবং বলতে নেই, আমি আজ পর্যন্ত মানুষকে বিশ্বাস করে কখনো ঠকিনি। আমি মানুষকে ভালোবাসি। রবি ঠাকুর বলেছিলেন, মানুষকে বিশ্বাস করা অবিশ্বাস করা পাপ। আমি সেটা বিশ্বাস করি। কারণ তারপরে একটা মানুষ দোষ করলে মনে হয়, আচ্ছা হয়তো কোনো পরিবেশ তাকে বাধ্য করেছে, হয়তো পরিস্থিতি অনুকূল ছিল না, সে লোকটা হয়তো এটা করতে চায়নি, আমাকে অপমান করে তার কী লাভ হবে, তার কী স্বার্থ হবে, হয়তো আমারই বুঝতে ভুল হয়েছে, হয়তো সে একটা আমাকে কোনো কারণ, সে 10 দিন আমার সাথে ভালো ব্যবহার করেছে, একদিন কোনো কারণে খারাপ ব্যবহার করলো, আমি সেই 10 দিনটা ভুলে গিয়ে একদিনটা মনে রাখবো? এটা তো ঠিক না। আমি 10 দিনটাই মনে রাখবো, একদিনটা মনে রাখবো না। আমি গোলাপ ফুলটাই দেখবো, গোলাপ ফুলের কাঁটাটা আমি দেখতে চাইবো না, আমি গোলাপ ফুলটা দেখবো। মানে মানুষ আমার কাছে বড়, পৃথিবীর ভগবানের শ্রেষ্ঠ জীব বলে আমি বিশ্বাস করি। আর মানুষ আছে বলেই তো আজকে আমরা এতটা প্রগতি করেছি, এতটা। আজকে আমরা যদি দেখি, বাঘের বয়সও যা, হাতির বয়সও যা, মানুষের বয়সও প্রায় তাই। কিন্তু বাঘ যা উন্নতি করেছে, প্রথম বাঘের থেকে আজকের বাঘ পর্যন্ত, বা প্রথম হাতি থেকে আজকে হাতির মধ্যে, সেটা প্রথম মানুষের থেকে আজকের মানুষ, তো আকাশ পাতাল তফাৎ। এটা মানুষের জন্যই পৃথিবী আজকে এত সুন্দর, এত হাসি, এত রবি ঠাকুর বলেছেন, আরেকটু হাসি শিশু মুখ পরে দিয়ে যাব। আমি এটাই চেষ্টা করি, বেশি না, 2-1টি কাঁটা সংসার মাঝে 2-1টি সুর রেখে দিয়ে যাব করিয়া মধুর, 2-1টি কাঁটা করে দিব দূর, তারপরে ছুটি নিব। আমাদের যারা টরন্টোর বন্ধু আছেন অথবা কলকাতার যারা ডক্টর চক্রবর্তী বা তার পরিবারের সাথে যুক্ত, তাদের সবার জানা আছে যে এই 2023 সালে তার আত্মজৈবনিক গ্রন্থ জিন, দ্য মেমোয়ার অফ অ্যান অক্টোজেনারিয়ান কিনেডিয়ান বেঙ্গলি প্রকাশিত হয়েছে। তো এই যে জিন শব্দ, বইটি হচ্ছে এরকম, এই যে জিন শব্দটি, এই নিয়ে প্রথমে আমি একটু পারমিতার সাথে কথা বলি। পারমিতা, এই জিন শব্দটি আসছে কোত্থেকে, তুমি যদি একটু বলো। আচ্ছা, আমরা ছোটকালে ইন্ডিয়ার উত্তরপ্রদেশে থাকতাম, আলিগড় ইউনিভার্সিটিতে আমার বাবা পড়াতেন এবং আমার মা তখন পিএইচডি করতেন। তো আমি ওখানে স্কুলে পড়তাম। তো ইউপিতে ইউজুয়ালি বাবাকে বাবুজি বলে ডাকা হয়। আচ্ছা, তো সেই টার্মটা আমি ওখান থেকে শিখে, আর আমার একটা ছোটকালে স্বভাব ছিল, সব ওয়ার্ডেই আমি একটা নয় অ্যাড করে ফেলতাম, খুবই ছোট আমি তখন। তা আমি বাবুজিন ডাকতাম। আর আমার বাবার আবার ডাক নাম বাবু, বাড়িতে আমার ঠাকুমা এরা সবাই বাবু বলে ডাকতেন। তো বাবার নাম ধরে ডাকা হয়ে যায় বলে বাবুটা এলিমিনেট হয়ে জিনটা রয়ে গেছে। এবং জিনটা আমার সব, মানে আমার খুড়তো পিস্ততো ভাই, ইভেন আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, সবাই জিনই ডাকে। এটা একটা ইউনিভার্সাল নাম হয়ে গেছে জিন। এবং আমার ঠাকুমা একবার পরিচয় দিয়েছিলেন, আমি জিনের মা। তো আর সেই সূত্রে আবার আমার সবাই মাকেও জিন মা বলে ডাকা হয়, মাকেও আমার কাজিনরা সবাই জিম্মা বলে ডাকে। এটা কিন্তু খুব মজার একটা জিনিস যে একজন মানুষকে জিন বলে ডাকছে তার মেয়ে, তার জামাই, তার নাতি পুতি সব। আচ্ছা, আর যদি মানে তুমি একজন বাবা হিসেবে অথবা একজন মানুষ হিসেবে এই যে জিনের 2-4টে বৈশিষ্ট্য, সেগুলোকে যদি একটু চিহ্নিত করো। নিশ্চয়। যেরকম আমি প্রথমেই বললাম যে কোনো মেয়ের কাছে তার বাবা একজন হিরো, কিন্তু আমার কাছে আমার বাবা একটা মানুষ হিসেবে একটা সত্যি অসাধারণ একটা, আমার মনে হয় আমাদের প্রাপ্তি একটা, যে এরম একটা বাবা, এরম একজন মানুষের সাথে আমি থাকতে পেরেছি, এত কিছু শিখতে পেরেছি। ফার্স্ট থিং, মানে ফোরমোস্ট যেটা, আমার বাবার কিন্তু ভীষণ একটা পজিটিভ আউটলুক। মানে ছোটো কাল থেকে আমাদের শিখিয়ে এসছে, টেক দ্য বেস্ট আউট অফ আ পারসন অর আ সিচুয়েশন। ফলে কখনো কোনো মানুষের ব্যাপারে কোনো নেগেটিভ কথাবার্তা, কারুর ব্যাপারে দোষ ধরা, সেইগুলো বাদ দিয়ে তুমি ভালোটা ধরো, তাহলে তুমি ভালোটা শিখবে। ইভেন কোনো সিচুয়েশনের ব্যাপারে কমপ্লেন না করে দেখো এর মধ্যে ভালোটা কি দেখতে পাচ্ছ। তো সেই জিনিসটা আমার খুব, এখনও আমরা মানে সেটা যে একটা মাইন্ডসেটে, যে নতুন একটা দেশে এসে অ্যাডজাস্ট করা, কোনো দিন যে একটা ওয়েদার অন্যরকম বা আমার ভালো লাগছে না, আমার পরিচিত লোক নেই, নেভার হার্ড হিম কমপ্লেনিং আউট এনিথিং, কখনো না। এই কিছুদিন আগে আমার বাবা হসপিটালে ভর্তি ছিলেন, তো আমি তো রোজই সকাল বিকেল যাচ্ছি, প্রতিদিন সকালে গিয়ে জিজ্ঞেস করতাম যে আজকে কেমন আছো, উত্তরটা পেতাম গতকালের থেকে ভালো।
তো সব সময় যে একটা পজিটিভ মাইন্ডসেট, পজিটিভ আউটলুক, এইটা একটা ভীষণ মানে আমার বাবার থেকে আমরা পেয়েছি। পারমিতার এই কথার সাথে আমি একটা মন্তব্য যোগ করে দিই। যেই মানুষরা আমাদের ক্যানাডায় অভিবাসী হিসেবে আসেন তাদের জন্য কিন্তু এখান থেকে একটা শিক্ষার জিনিস আছে। শিক্ষাটা হচ্ছে, যে শিক্ষা আমরা ডক্টর চক্রবর্তীর কাছ থেকে পাই, সেটি হচ্ছে এই যে চারপাশে নতুন দেশ, নতুন আবহাওয়া, নতুন পরিবেশ, নতুন সিস্টেম, এর ভেতরে অনেক কিছু ইতিবাচক আছে। ইতিটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে ক্রমে ক্রমে কিন্তু আমরা এম্পাওয়ার্ড হয়ে যাব, শক্তিশালী হয়ে যাব। আর আমি যদি ভাবি এত ঠান্ডা, এত অচেনা মানুষ, এই সিস্টেম জানি না, তাহলে কিন্তু ক্রমে ক্রমে আমরা নেতিবাচকতায় ডুবতে থাকবো। সুতরাং আমাদের জীবনকে এই প্রবাসে যদি শক্তিশালী করতে হয়, প্রথম কথা হচ্ছে সে যে দেশই হোক, সে দেশ যদি ক্যানাডা হয় অথবা অন্য দেশে হয়, আমরা যেন সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করি। এতক্ষণে আমরা একটা জিনিস বুঝে গিয়েছি, এই যে ডক্টর চক্রবর্তী, দিলীপ চক্রবর্তী এবং তার স্ত্রী শিপ্রা ভট্টাচার্য, দুজন মানুষই পিএইচডি ডিগ্রিধারী, দুজন মানুষই পাঠের ব্যাপারে কি অসাধারণ মনোযোগী। দীর্ঘকাল ধরে তারা যে কত শত সহস্র বই পাঠ করেছেন। এবং এই টরন্টোতে, এই ক্যানাডায়, ঠিক টরন্টো না, ব্রাম্পটন শহরে তারা থাকেন, সেখানে কিন্তু তাদের ঘরে এরকম অনেকগুলো আলমারি রয়েছে, যেই আলমারি ভর্তি বই। আমি যদি এই আলমারিটা খুলি, আমি এখানে দেখতে পাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের বই রয়েছে, আশাপূর্ণা দেবীর বই, বাঙাল রামাও রয়েছে, ওই যে তপন রায়চৌধুরীর সে বিখ্যাত বই রয়েছে, সুচিত্রা ভট্টাচার্যের বই, আর রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র, তারা তো আছেন। এই যে সাহিত্য নিয়ে লেগে থাকা এবং এখনো বই পেলে যাকে বলে গোগ্রাসে গেলা, সেই কাজটি তারা স্বামী স্ত্রী দুজনে করেন। আমি একটু ডক্টর চক্রবর্তীর কাছে জানতে চাই, এই যে বই পাঠ, এর বাইরেও নিজে সাহিত্যের উদ্যোগের সাথে যুক্ত হওয়া এই টরন্টোতে, তা নিয়ে যদি আমাদের একটু বলেন। টরন্টোতে? হ্যাঁ, টরন্টোতে যদি আমি বলতে হয়, আবার সে ঘুরে ফিরে সুব্রতর নাম চলে আসবে, কিছু করার নেই। কারণ সুব্রত একটা অদ্ভুত কোয়ালিটি, আমি বলবো, ও সব কিছু যা অ্যাচিভ করে ও একা ভোগ করতে চায় না, ও সবাইকে নিয়ে সেটাতে সমবেত হয়। যেরকম একটা অনুষ্ঠান হলো আমাদের জানি টিফা, টরন্টো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ অথার্স, বিখ্যাত 10 দিন ব্যাপী বিরাট ব্যাপার, হইচই ব্যাপার। সেখানে সুব্রত প্রচেষ্টায় প্রথমবারের মতন বাংলা ভাষার স্বীকৃতি পেল এবং বাংলা ভাষায় সেখানে অনুষ্ঠান হলো। শুধু তাই না, সুব্রত আমাদের মতন 10 জনকে প্রায় প্রথমবারই ওই মধ্যে সম্পৃক্ত করলো। আমি তো আমাদের মানে হচ্ছে সেটি হলো 2020 সাল। একটু যেহেতু তিনি আমাকে স্নেহ করেন, তিনি আমাকে নিয়ে একটু বেশি প্রশংসা করছেন হয়তো, কিন্তু তারপরেও সেটি আমাদের জন্য অনেক আনন্দের একটি বিষয় ছিল। হ্যাঁ, তারপরে বললো টিফাতে আমি গিয়ে দেখেছি যে বিভিন্ন ভাষাভাষী লোক সেখানে অনেকেই সুব্রতকে চেনে, ওনার নামে ওকে চেনে। এটা আমার খুব ভালো লেগেছে, একটা বাঙালি ছেলেকে যে এত পরে এসেছে এখানটায়, তাকে এরকম একটা সর্বজন পরিচিতি তার আছে বৃহত্তর সমাজে, সাহিত্য সমাজে। এটা আমার কাছে খুব একটা আনন্দের এবং গর্বের বিষয় হয়েছে, কারণ আমি নিজে বাঙালি এবং সুব্রত আমার খুবই স্নেহভাজন। ডক্টর চক্রবর্তী যে 2020 সালে শুধুমাত্র টিফাতে যোগ দিয়েছিলেন তা নয়, গত বছর 2023 সালে একদম হারবার ফ্রন্টের মঞ্চেও তিনি কিন্তু টিফার একজন লেখক হিসেবে কথা বলেছিলেন। এটা আমার কাছে একটা আনন্দ এবং গর্বের বিষয়, এটা চিরকাল আমার মনে থাকবে। এবং এই প্রসঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে ডক্টর চক্রবর্তীর এই যে সাহিত্যের সাথে যুক্ত হওয়া, মানে সাহিত্য উদ্যোগের সাথে যুক্ত হওয়া, সেটি আমরা প্রথম দেখেছিলাম 2015 সালের ডিসেম্বর মাসে। আমরা এই টরন্টোতে রবীন্দ্রনাথ এবং ডব্লিউ বি ইয়েটসের বন্ধুত্বের শতবর্ষ উদযাপন করেছিলাম, এবং সেই উদযাপনে যারা কথা বলেছিলেন বিশিষ্টজন, তার ভেতরে আপনিও ছিলেন, মনে আছে সে কথা? সেই অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী কথা বলেছিলেন,
কথা বলেছিলেন অশোক বোরহানুদ্দিন চক্রবর্তী। খান জাহাঙ্গীর, এবং তিনি যার নাম বললেন অশোক চক্রবর্তী, কবি অশোক চক্রবর্তী সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন। এই যে ডক্টর দিলীপ চক্রবর্তী, তাকে আমরা আমাদের সমাজের সকল ভালো কাজে পাই। আমরা পাই আমাদের মন্দিরগুলোতে, আমরা পাই আমাদের সাহিত্য উদ্যোগে, এবং আরও অনেক উদ্যোগে। অন্যান্য যে সমস্ত জায়গায় পাই তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে টরন্টো জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনআরবিতেও আমরা ডক্টর চক্রবর্তীকে পাই। এই যে এনআরবির প্রতি তার একটা দুর্বলতা, ভালোবাসা, এই নিয়ে তার সাথে একটু কথা বলবো। আচ্ছা দিলীপদা, এই যে এনআরবির সাথে আপনার যে সংযোগ, কতবার আপনাকে এনআরবিতে ডাকা হয়েছে, আপনি গেছেন, রেকর্ড করেছেন, লাইভে যুক্ত হয়েছেন, এনআরবি নিয়ে আপনার অনুভব কেমন? এনআরবি আমার কাছে মনে হয় এনআরবি অর্থ হচ্ছে নবরত্ন ভান্ডার। এর দুটি রত্ন আমরা খুব ভালোভাবে চিনি। একজন তো আমার সামনে আছেন, সুব্রত কুমার দাস, আরেকজন আপনারা সবাই চেনেন, শহীদুল ইসলাম মিন্টু। এনআরবি টেলিভিশনের যা ভূমিকা বাংলা সাহিত্য, বাঙালি কৃষ্টি, বাঙালি সংস্কৃতির পরিচয় প্রচারে, তা এক কথায় অনবদ্য। টরন্টোতে ওর ভূমিকা চিরদিন অমলিন থাকবে। আমি একটা কথাই বলতে পারি সুব্রত সম্বন্ধে, ওর সামনেই বলতে পারি, টরন্টোবাসী বাঙালি সমাজ ভুলিবে না তব ঋণ, টরন্টোবাসী বাঙালি সমাজ ভুলিবে না তব ঋণ, তোমার মহিমা লভিবে গরিমা দিন দিন প্রতিদিন। আর আরেকটা কথাই বলতে চাই শেষ এখানে, যে আমরা জানি আজকাল এই যে অমল বসে আছে, ওর হাতে আমরা দেখছি মোবাইল ফোন, সবার হাতে আমরা দেখি মোবাইল ফোন। মোবাইল ফোন আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। এই মোবাইল ফোনের যে প্রাণভোমরা, তাকে বলা হয় সিম কার্ড, SIM, যেটা না হলে মোবাইল ফোন চলে না। সিম পুরোটা হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। তা আমাদের এই এনআরবি টেলিভিশনেরও একটা সিম কার্ড আছেন, সেখানে সিম হচ্ছে শহীদুল ইসলাম মিন্টু, যিনি এই এনআরবি টেলিভিশন এবং বাংলা মেল পত্রিকা প্রাণ পুরুষ, যার অবদান ছাড়া এই দুটো এরমভাবে সফল হতে কোনোদিনই পারত না। আমি এই উপলক্ষে মিন্টু ভাইকে, সুব্রতকে এবং এনআরবির সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্নেহ কামনা জানাই, এবং এর উত্তরোত্তর উন্নতি কামনা করি। ডক্টর দিলীপ চক্রবর্তীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে, তিনি কথা বলেন তার গভীর স্মৃতি থেকে উদ্ধার করে করে তিনি কথা বলতে পারেন। তিনি কথা বলেন উইট দিয়ে, তিনি কথা বলেন হিউমার দিয়ে। এই যে বুদ্ধিমত্তা এবং হাস্যরস, তাকে জ্ঞানের সাথে যুক্ত করে প্রজ্ঞায় পরিণত করে দর্শকের সামনে উপস্থাপন করা, এটি একটি অসামান্য গুণ। এবং যেই জিনিস অসামান্য, সেটি অসামান্য কারণ সেটি খুব সামান্য অল্প সংখ্যক মানুষের ভেতরে থাকে, এবং সেই অল্প সংখ্যকদের একজন ডক্টর দিলীপ চক্রবর্তী। এবারে আমরা ডক্টর দিলীপ চক্রবর্তীর কাছে একটা পরামর্শ জানতে চাই। মানে এটি জানতে চাই এই কারণে, তিনি তো অনেক প্রজ্ঞাবান মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, আমাদের সমাজের অভিভাবক মানুষ। আচ্ছা দিলীপদা, আপনি যদি বলেন, এই যে আমরা কানাডায় যারা সাহিত্য করি, সংস্কৃতি করি, প্রবাসে এসে আমরা বাংলা ভাষাকে ভালোবাসি বা আমাদের বাঙালি সংস্কৃতিকে নিয়ে কাজ করি, আমাদের জন্য আপনার পরামর্শ, আপনার উপদেশ কি? আমরা কথাই বলি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমার মনে হয় আমাদের প্রথম কর্তব্য আমাদের যারা সন্ততি তাদের বাংলাটা শেখানো, অন্তত বাংলা সংস্কৃতি, বাংলা কালচার, বাংলা কৃষ্টি সম্বন্ধে একটা ধারণা তাদের দেওয়া উচিত। নাহলে তারা পরে গিয়ে রুটলেস হয়ে যাবে। তাদের
কোথা থেকে তাদের শিকড়, তাদের কোথেকে তার সম্পর্ক তারা বুঝতে পারবে না, তারা না এদিক না ওদিক হয়ে যাবে। কাজে একটা যার যেই গাছটার শিকড় শক্ত থাকি সে অনেক ঝড়েও সে পড়ে না। সেরকম যার নিজের সাহিত্য সম্বন্ধে তার পণ্ডিত হওয়ার দরকার নেই, তো মোটামুটি একটা বাংলা সংস্কৃতি সম্বন্ধে তার ধারণা থাকলে সে অনেক সংস্কৃতির অনেক ঝড় জামটা জীবনের সে সামলাতে পারবে। আমাদের প্রথম কর্তব্য হয় আমাদের পরবর্তী প্রজন্মকে অ্যাটলিস্ট বাংলা ভাষায় কিছুটা শিক্ষিত করা। অনেক কিছু আমি শুনছি, অনেক বাবা আমাকে শুনেছে বলতে আমার ছেলের ঠিক বাংলাটা আসে না। এটা কোনো গর্বের ব্যাপার, এটা লজ্জার ব্যাপার, আমাদের লজ্জিত হওয়া উচিত। আমি মাফ করবেন আমার এই কথাটা বলার জন্য, আমাদের প্রথম কাজ হচ্ছে এটাই। প্লাস আমরা মানতে হবে যে বিদেশে প্রতিটি মানুষ সেই তার দেশের অ্যাম্বাসেডর। এখানকার লোকেরা বাংলা সম্বন্ধে জানবে আমার আচরণ, আমার ব্যবহার, আমার আন্তরিকতা দিয়ে। আমি যেন কখনোই আমার আচরণে, আমার ব্যবহারে, আমার ভদ্রতায় আমার দেশকে কোনো অবস্থাতেই ছোট না করি, আমার সমাজকে কোনো অবস্থাতেই হেয় না করি, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা যে কাজই করি, যেখানেই করি, নিষ্ঠার সঙ্গে করব, সততার সঙ্গে করব, মাথা উঁচু করে করব, এবং আমরা গর্ববোধ করব যে আমরা বাঙালি। দাদা আসুন। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কিন্তু আমরা অনেক কথা বলছি। হ্যাঁ, কথা বলতে ভালো লাগে আমাদের সবারই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় আমরা যারা শিক্ষকতা ছিলাম মনের মতো লোক পেলে হ্যাঁ। কথা বলতে খুবই ভালো লাগে, শুনতে আরো ভালো লাগে। আচ্ছা, আপনি কি একজন গুড লিসেনার নাকি গুড স্পিকার? নিশ্চয়ই আপনি সবসময় শুনতেও পছন্দ করেন? শুনতেও পছন্দ করি, একমাত্র বউয়ের বকা ছাড়া। কিন্তু আমরা তো একটু আগে শুনলাম যে ঝগড়া বিবাদ হয় না, তা বকার প্রশ্ন ওটা তো আসছে। পাবলিকলি বলতে অনেক কিছুই, ও আচ্ছা, এতক্ষণে আসল কথা বেরিয়েছে। পাবলিকলি অনেক কিছুই বলতে হয়। আচ্ছা, হ্যাঁ। বুঝতে পেরেছি। একটু আপনার বাবা মা ফ্যামিলি নিয়ে বলেন। আমার বাবা ছিলেন একজন ব্রিলিয়ান্ট স্কলার, এমএসসি বিএল গোল্ড মেডেলিস্ট, গেজেটেড অফিসার ছিলেন, কিন্তু খুব অল্প বয়সে উনি প্রয়াত হন, মাত্র 46 বছর বয়সে, যখন আমার বয়স মাত্র 19। আমরা 5 ভাই বোন, আমি সবচেয়ে বড়। আমার মা ছিলেন একসময় বিশ্বনাথ চ্যাটার্জির কাছে গান শিখতেন, মা খুব ভালো গান করতেন। বিশ্বদেব চট্টোপাধ্যায়। আচ্ছা। আমার পরের ভাই ডক্টর কাঞ্চন চক্রবর্তী, এগ্রিকালচারে পিএইচডি, খুব বড় চাকরি করতো। ওর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোম্পানিতে বড় পোস্টে চাকরি করতো। একই বোন ছিল আমার, সেও MA বিএড এবং দিল্লিতে একটা স্কুলে ভাইস প্রিন্সিপাল ছিল এক সময়। তারপর থার্ড ভাই ও ওর স্ত্রী দুজনেই ইংরেজির MA, দুজনেই অধ্যাপনা করতো। ছোট ভাই ও ইঞ্জিনিয়ার, ও স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে অ্যাক্টিং জেনারেল ম্যানেজার ছিল। আচ্ছা, এই গেল তো আপনার বাবা মার থেকে আপনারা, আর আপনার থেকে আপনার কয় ছেলে মেয়ে? আমার এক মেয়ে এক ছেলে। আর এই ব্রাম্পটনে মেয়ে থাকে? ব্রাম্পটনে ছেলে ডাক্তার, হ্যাঁ। কলকাতায় আছে। আচ্ছা। আর মেয়ে, ওর মজা হচ্ছে একসময় আমারই ক্লাসে পড়তো, হ্যাঁ। বিয়ের সময় ও ছিল কলেজে পড়াতো, এখন এখানে বেলে চাকরি করছে। আমার জামাই কলকাতা থেকে সিভিল ইঞ্জিনিয়ার, আর এখানে ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার, টরন্টোতেই কাজ করছে। নাতিপুতি কয়জন? নাতিপুতি 2জন, একজন নাতি একজন নাতনি। নাতি বিএসসি ইঞ্জিনিয়ারিং করে চাকরি করছে, আর নাতনি লন্ডনে, অন্টারিও লন্ডনে পড়াশোনা করছে। আচ্ছা, আর ছেলের দিকে কি নাতিপুতি আছে? একটি ছোট ছেলে আছে, আচ্ছা, 3 বছর বয়স। ওকে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা যাকে নিয়ে কথা বললাম, যার কথা শুনলাম, তিনি ডক্টর দিলীপ চক্রবর্তী, যিনি বর্তমানে 87 বছর অতিক্রম করছেন। আমাদের টরন্টোর আশপাশের শহরগুলোর পুরো জিটিএ ধরে, অথবা আমি যদি বলি পুরো অন্টারিও জুড়ে, তিনি একজন অগ্রগণ্য পণ্ডিতজন হিসেবে পরিচিত মানুষ। তার স্নেহ আমরা পেয়েছি। গত 10-12 বছর ধরে
টরন্টোর অধিকাংশ সাহিত্য উদ্যোগে, সাহিত্য প্রচেষ্টায় তাকে আমরা সবসময় সাথে পাই। এই ডক্টর দিলীপ চক্রবর্তীকে আমরা আজ আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম, সেটি আমাদের অনেক আনন্দের একটি বিষয়। আর আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে যে উৎসাহ যোগালেন তার জন্য অনেক অনেক প্রীতি এবং কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন।